সুপ্রিয় শিক্ষার্থী, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস ও সলভ প্রোগ্রামে আজকে আমার হিসাব বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জয়কুমার দে, প্রভাষক হিসাব বিজ্ঞান, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। আমরা গত ক্লাসে একতরফা দাখিলা পদ্ধতির পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা একতরফা দাখিলা পদ্ধতির মূল যে বিষয়গুলো সেগুলো আমরা উপস্থাপন করেছি। একতরফা দাখিলা পদ্ধতিতে আমাদের আসলে কি কি কাজ করতে হয়, সেখানে কি কি অংশ থাকে, সেই অংশগুলোর প্রত্যেকটির আমরা ডিটেলস তোমাদের সাথে আলোচনা করেছি এবং তোমাদেরকে আমরা একতরফা দাখিলা পদ্ধতির যে মূল প্রবলেমের জায়গাটা, সেটা হচ্ছে লাভ লোকসান বিবরণী। সেই লাভ লোকসান বিবরণীটা সহজভাবে করার জন্য আমি একটি ম্যাজিক ফর্মুলাও দিয়েছিলাম তোমাদেরকে। আশা করি সেটির সাহায্যে তোমরা খুব সহজেই একতরফা দাখিলা পদ্ধতির অঙ্কটি করতে পারবে। তো সেই একতরফা দাখিলা পদ্ধতির যে বিস্তারিত আলোচনা আমরা করেছিলাম, যে বেসিক আলোচনাটা আমরা করেছিলাম, সেটি আসলে বাস্তবিক অর্থে তখনই ফলপ্রসূ হবে যখন আমরা একটি উদ্দীপক সহকারে সেই অঙ্কটি দেখতে পারবো। সেখানে একতরফা দাখিলা পদ্ধতির উদ্দীপকে কি কি থাকে এবং কোন কোন তথ্যাবলীর উপর ভিত্তি করে আমাদের এই অঙ্কটি করতে হয় এবং সেই সমস্যার সমাধানগুলো আমরা আসলে কিভাবে করতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। আমাদের আজকের যে ক্লাসটি সেটি একতরফা দাখিলা পদ্ধতির দ্বিতীয় অংশ এবং শেষ অংশ। আশা করি আজকের ক্লাসে তোমরা পুরোপুরিভাবে একতরফা দাখিলা পদ্ধতির যে সম্পূর্ণ বিষয়টি সেটি তোমরা বুঝে নিতে পারবে এবং সেটি প্রয়োগ করতে পারবে সুন্দরভাবেই। আসলে অঙ্কটি খুব জটিল কিছু নয়। আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছি যে আসলে এই অঙ্কটি একটি সনাতন পদ্ধতির অঙ্ক এবং এখানে আসলে মন গড়া বা বানোয়াট কিছু বিষয় থাকে যেগুলো আসলে দুতরফা দাখিলা পদ্ধতির যে নিয়ম বা নীতি সেগুলো অনুসরণ করে না। তো সেই নিয়ম নীতি অনুসরণ না করার ফলে আমাদের যেটি করতে হয় যে কিছু বিষয় গদবাঁধা আমাদের মুখস্থ করতে হয়। যে এখানে দেখা যাচ্ছে আমরা গত ক্লাসে দেখিয়েছি যে সম্পদ যেখানে আসে, সম্পদের সাথে আয় চলে এসেছে, আবার দায়ের সাথে তোমার ব্যয় চলে এসেছে, যেটি কিনা সাংঘর্ষিক দুতরফা দাখিলা পদ্ধতির ক্ষেত্রে। তো এই কারণেই আমাদের আসলে কিছুটা জটিলতা তৈরি হয় এই অঙ্কটি করার ক্ষেত্রে। এবং আমরা যদি শুধুমাত্র আইটেমগুলো মুখস্থ করে ফেলতে চাই যে কি কি আইটেম এর ডেবিট পাশে হবে বা কী কী আইটেম ক্রেডিট পাশে হবে, তাহলে আমাদের কিছুটা বিপাকে পড়তে হয়। কারণ যে আইটেমগুলো আমরা মুখস্থ করব, যদি তার বাইরে কিছু আসে তখনই আমাদের জন্য একটা প্রবলেম তৈরি হয়। আমরা তখন আর বুঝে উঠতে পারি না যে আসলে আমরা ওই আইটেমটাকে কিভাবে কোথায় লিখব। আর ওই বিষয়টাকেই সহজ করে দেবার জন্য তোমাদের কাছে আমি আমার একটি ম্যাজিক ফর্মুলা দিয়েছিলাম। আমি আজকের আলোচনার শুরুতেই সেই বিষয়টারও কিছুটা পুনরালোচনা করব খুব সংক্ষেপে। সেটি আসলে তোমাদের দেখানোর জন্য গত ক্লাসে আমরা যা শিখেছিলাম তা একটু রিভাইজ করে নিলে আমাদের জন্য আজকের ক্লাসটি বুঝতেও সুবিধে হবে, সহজ হবে। তো আশা করব তোমরা আন্তরিকভাবে এবং অত্যন্ত মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখবে। আর অবশ্যই আমার আজকের ক্লাসের সাউন্ড এবং লেখা এগুলো স্পষ্ট আছে কিনা সেগুলো একটু খেয়াল করবে। পাশাপাশি অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবে যেন তোমাদের পাশাপাশি অন্য স্টুডেন্টরাও এই ক্লাসটি দেখার সুযোগ পায়। তো আমি আজকের আলোচনায় যাচ্ছি। আজকের আলোচনা আমরা শুরু করব। দেখো, তোমরা এখানে বোর্ডে তাকালে দেখতে পারবে যে আমি একতরফা দাখিলা পদ্ধতির একটি লাভ লোকসান বিবরণীর চার্ট এখানে তোমাদের জন্য টানিয়ে রেখেছি।
এই চারটি মূলত আমি তোমাদেরকে এভাবে ডেবিট ক্রেডিট করে দেখাচ্ছি, কিন্তু তোমরা যখন অঙ্কটি করবে তখন অবশ্যই এটিকে লম্বালম্বিভাবে করবে, অর্থাৎ এভাবে ডান বাম না করে। এটা হচ্ছে হিসাব বিবরণী, যেটা আমরা গত ক্লাসেও বলেছি যে আগে আমরা লাভ লোকসান হিসাব যখন করতাম তখন আমরা বাম পাশটাকে ডেবিট এবং ডান পাশটাকে ক্রেডিট ধরে আমরা কাজ করতাম। কিন্তু বর্তমান সময়ে যেটি করা হয় যে লাভ লোকসান বিবরণী করা হয়, আর বিবরণীর ক্ষেত্রে আমরা সেটাকে ভার্টিক্যালি করব, আমরা উপর থেকে নিচে করব। অর্থাৎ প্রথমে আমরা সমাপনী মূলধন দিয়ে শুরু করব, তারপর সমাপনী মূলধনের সাথে যে আইটেমগুলো আসে সেই আইটেমগুলো আমরা লিখে টোটাল করে যোগ করে তারপর সেখান থেকে আমরা প্রারম্ভিক মূলধন এবং তার সাথে যে আইটেমগুলো সম্পৃক্ত সেগুলো লিখে বাদ দিব। তারপর বের হবে আমাদের নিট লাভ অথবা নিট ক্ষতি। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি দেখার সুবিধার্থে এভাবে ছকটি করেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, আমি গত ক্লাসে আমার যে ম্যাজিক ফর্মুলাটি দিয়েছিলাম সেই ম্যাজিক ফর্মুলাটি আমি এখানে উল্লেখ করেছি। আমরা একটা লাভ লোকসান বিবরণীতে জানি যে দুটি অংশ হচ্ছে মূল, একটি হচ্ছে সমাপনী মূলধন এবং আরেকটি হচ্ছে প্রারম্ভিক মূলধন। আমরা জানি একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ লোকসান নির্ণয় করতে গেলে আমাদেরকে এই দুটি মূলধনেরই কাজ করতে হয়। দুটি মূলধনই হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে সমাপনী মূলধন আর একটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। আমি গত ক্লাসে একটি উদাহরণের সাহায্যে তোমাদেরকে বুঝিয়েছিলাম যে কেন এই সমাপনী এবং প্রারম্ভিক মূলধনটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং একটি ছোট ব্যবসায় প্রতিষ্ঠান অর্থাৎ এই চায়ের দোকান বা মুদির দোকান যারা একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংগ্রহ কিভাবে এই সমাপনী মূলধন এবং প্রারম্ভিক মূলধনের মাধ্যমে নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করে। তাহলে এই সমাপনী মূলধন এবং সমাপনী মূলধনের সাথে কি কি আইটেম আসে সেটি প্লাস এবং প্রারম্ভিক মূলধনের সাথে কি কি আইটেম আসবে সেই বিষয়টি জানাই হচ্ছে আমাদের। অর্থাৎ আমরা এইটুকু যদি জানতে পারি বা সহজে যদি আমরা এইটুকু করতে পারি, বুঝে নিতে পারি, তাহলে আমাদের কাছে এই অঙ্কটি আর জটিল মনে হবে না। তো দেখো, আমি এখানে লাভ লোকসান বিবরণীটা লিখেছি। এখানে আমার বাম পাশটা হচ্ছে ডেবিট এবং ডান পাশটা হচ্ছে ক্রেডিট। আমি বাম পাশে লিখেছি প্রচুর অতিরিক্ত মূলধন দেখে। তোমাদের নিশ্চয়ই গত ক্লাসে যে ম্যাজিক ফর্মুলাটি দিয়েছিলাম সেটি মনে আছে। ম্যাজিক ফর্মুলাটি এমন ছিল যে প্রচুর অতিরিক্ত মূলধন দেখে সমাপনী উত্তোলন করতে আসে। এই দুটি বাক্য ছিল, প্রচুর অতিরিক্ত মূলধন দেখে এটি হচ্ছে একটি অংশ, এবং সমাপনী উত্তোলন করতে আসে এটি হচ্ছে আরেকটি অংশ। অর্থাৎ এর থেকে আমরা বলেছিলাম যে প্রচুরের থেকে আমরা প্রারম্ভিক মূলধন ধরে নিয়েছিলাম, তারপর অতিরিক্ত মূলধন, অর্থাৎ প্রারম্ভিক মূলধনের সাথে কি আসবে? অতিরিক্ত মূলধন। তারপর দেখে, এই দতে হচ্ছে দায় এবং খতে হচ্ছে খরচ। তার মানে এই পাশে প্রারম্ভিক মূলধন আসবে এবং প্রারম্ভিক মূলধনের সাথে আসবে অতিরিক্ত মূলধন এবং আসবে দতে দায় এবং খতে খরচ। তার মানে আমি এইভাবে যদি দেখি তাহলে খুব সহজেই আমি বলে দিতে পারবো যে এই পাশে কি কি আসবে। যখন আমি এখানে বললাম যে দায় এবং খরচ, তখন আর আমাকে এটার জন্য সুনির্দিষ্ট করে কোনো আইটেম মুখস্থ করার দরকার পড়লো না। আমি যখনই দায় থাকবে তখন এখানে লিখে ফেলবো, যখনই খরচ থাকবে তখনই আমি এই পাশে বসাবো। তো সেটা যে কোনো খরচই হোক আর যে কোনো দায়ই হোক। ঠিক একইভাবে যখন আমরা ক্রেডিট পাশে লিখবো সমাপনী উত্তোলন করতে আসে, অর্থাৎ সমাপনীতে সমাপনী মূলধন, উত্তোলন এখানে একটা আইটেম আসবে, সমাপনীর সাথে আসবে উত্তোলন। উত্তোলন নগদও হতে পারে, আবার পণ্য উত্তোলনও হতে পারে। তারপর আসে, আতে হচ্ছে আয় এবং শতে হচ্ছে সম্পদ। তার মানে এই পাশে আসবে সমাপনী মূলধন, তার সাথে আসবে উত্তোলন, তার সাথে আসবে আয় এবং সম্পদ। তাহলে যখন আয় এবং সম্পদের ব্যাপার আসবে তখন আমরা সহজেই যে কোনো আইটেমই থাকুক না কেন, আমরা যদি সেটা আইডেন্টিফাই করে নিতে পারি যে এটা আয় এবং এটা সম্পদ, তাহলে আমরা এটাকে এই পাশে বসাবো। তো আমি আমার সেই ম্যাজিক ফর্মুলাটি শিরোনামে লিখেছি এবং নিচে আমি সমাপনী মূলধন এবং প্রারম্ভিক মূলধন এবং এর সাথে যেই যে আইটেমগুলো আসে আমি সেগুলোর কয়েকটা নাম এখানে লিখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো, আমি বলেছিলাম এখানে যে সমাপনী মানে হচ্ছে সমাপনী মূলধন। দেখো, প্রথম যে আইটেমটা এসেছে সেটি সমাপনী মূলধন। তারপর সমাপনী মূলধনের সাথে কি কি আসবে?
ওই যে বলেছিলাম যে এর সমাপনী মূলধন হচ্ছে সেনাপতি এবং বাকিরা হচ্ছে সৈন্য। তাহলে ওই সৈন্য কে কে কে? উত্তোলন, উত্তোলন নগদও হতে পারে আবার পণ্যও হতে পারে। তারপর বলেছিলাম আসবে আয় এবং সম্পদ। যেমন দেখো এখানে উত্তোলনের সুদ, তাহলে উত্তোলনের সুদটা কি? প্রতিষ্ঠানের জন্য একটি আয়, তাহলে উত্তোলনের সুদটি এখানে এসেছে আয় হিসেবে। অগ্রিম প্রদত্ত খরচ, আমরা যদি কোনো খরচ অগ্রিম করে থাকি, অগ্রিম ব্যয় বা অগ্রিম খরচ সমান সমান হচ্ছে সম্পদ। তাহলে এখানে আমি বলেছি যে আসে মানে আয় এবং সম্পদ আসবে, তাহলে অগ্রিম প্রদত্ত খরচটা হচ্ছে সম্পদ, সেই জন্য এখানে এই সম্পদটা আসবে। বিনিয়োগের অনাদায়ী সুদ, বিনিয়োগের অনাদায়ী সুদ বা বিনিয়োগের বকেয়া সুদ, তার মানে আমি কোথাও বিনিয়োগ করেছি, সেখান থেকে আমি একটি সুদ পাবো বা প্রাপ্য হবো, তো সেটি আমাদের জন্য সম্পদ, এবং এই কারণে এই বিনিয়োগের অনাদায়ী সুদটি এই পাশে এসেছে সম্পদ হিসাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো যে এখানে আমি যেই ফর্মুলাটি দিয়েছিলাম, এখানে এই ফর্মুলার যা আইটেমগুলো এসেছে সব কিন্তু এই ফর্মুলার সাথে মিলে যাচ্ছে খুব সহজেই। এখানে যদি বিনিয়োগের অনাদায়ী সুদ না থেকে অন্য কোনো সম্পত্তির কথা বলা থাকে, তাহলে তুমি সেটাকে এখানে এসে বসাবে, এখানে এনে বসাবে, কারণ এখানে আমি বলেছি আয় এবং সম্পদগুলো আসবে। ঠিক একইভাবে এখানে দেখো প্রচুর অতিরিক্ত মূলধন দেখে, তাই আমি বলেছি প্রচুর প্রতে আমরা প্রারম্ভিক মূলধন ধরে নিয়েছিলাম, তাহলে প্রথম আইটেমটা এখানে হচ্ছে প্রারম্ভিক মূলধন, দ্বিতীয়ত হচ্ছে অতিরিক্ত মূলধন, তাহলে এখানে পরবর্তীতে যে আইটেমটা এসেছে সেটি হচ্ছে অতিরিক্ত মূলধন, সেটি প্রারম্ভিক মূলধনের সাথে যোগ হবে। তারপর দেখে দায় এবং খরচ, দেখো এখানে একটা আইটেম এসেছে মূলধনের সুদ, তো মূলধনের সুদ সেটি হচ্ছে একটি ব্যয় প্রতিষ্ঠানের জন্য বা খরচ, তাহলে এখানে যেহেতু খরচ আসবে আমি উপরে শিরোনামে লিখেছি, তাহলে মূলধনের সুদটা এই পাশে আসবে। বকেয়া খরচাবলী, যদি কোনো খরচ বকেয়া থাকে তাহলে আমরা জানি যে সেটি দায় হয়, তাহলে আমরা এখানে লিখেছিলাম দেখে মানে দায় এবং খরচ, তাহলে বকেয়া খরচাবলী যেহেতু একটি দায় তাহলে এটি এই পাশে আসবে। অনাদায়ী পাওনা, এটি একটি খরচ, এই জন্য এই পাশে এসেছে। অগ্রিম প্রাপ্ত, আমরা যদি অগ্রিম কোনো কিছু পাই, আমি এখনো কোনো কাজ করে দিলাম না কিন্তু আগেই টাকা পেয়ে গেলাম, তাহলে সেটি আমার জন্য দায়, তো সেই দায়টি এই পাশে আসবে। বকেয়া খরচাবলী, যদি আমাদের কোনো খরচ বকেয়া থাকে, যেমন বেতন বকেয়া, ভাড়া বকেয়া, এটি আমাদের জন্য দায়, তাহলে এই দায়টিও এখানে আসবে। আশা করি তোমরা ব্যাপারটি স্পষ্টভাবেই বুঝতে পেরেছ। আমরা এই যে সমাপনী মূলধন, গত ক্লাসে আমরা যে উদাহরণটি দিয়েছিলাম সেখানে আমরা বলেছি যে একটি চায়ের দোকানদার বা মুদির দোকানদার সে সারাদিন পর যখন তার ব্যবসা ওই দিনের জন্য ক্লোজ করে, তখন সে তার ক্যাশ বাক্স থেকে সমস্ত টাকা পয়সা গুনে দেখে যে কত টাকা আছে এবং সে দিনের শুরুতে কত টাকা নিয়ে এসেছিল। তাহলে এই যে দুটি বিষয়, দিনের শুরুতে কত টাকা নিয়ে এসেছিল সেটি ছিল প্রারম্ভিক মূলধন, এবং দিন শেষে তার কত টাকা আছে ক্যাশ বাক্সে সেটি ছিল তার সমাপনী মূলধন। তখন আমরা সমাপনী মূলধন থেকে প্রারম্ভিক মূলধনটি বাদ দিলেই বুঝে যেতাম যে লাভ হয়েছে না লোকসান হয়েছে। ফর এক্সাম্পল ধরে নাও যদি সে 1000 টাকা নিয়ে দিনের কার্যক্রম শুরু করে থাকে, তাহলে তার প্রারম্ভিক মূলধনের পরিমাণ 1000, দিন শেষে তিনি তার ক্যাশ বাক্স গুনে যদি দেখে সেখানে 1500 টাকা আছে, তাহলে সেখানে তার সমাপনী মূলধন হচ্ছে 1500 টাকা। তখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এখানে তার লাভ হয়েছে না লোকসান হয়েছে, তুমি খুব সহজেই বলে দিতে পারবে যে এখানে লাভ হয়েছে, এবং কত টাকা লাভ হয়েছে? 500 টাকা লাভ হয়েছে। তো এটি তুমি কিভাবে বলে দিতে পারলে? সমাপনী মূলধন থেকে প্রারম্ভিক মূলধনটি বাদ দিয়ে তুমি এই লাভের কথাটি বলে দিলে। তাহলে ঠিক এখানেও আমরা যে কাজটি করব, এই অঙ্কে আমরা সমাপনী মূলধনটা আগে লিখব, সমাপনী মূলধনের সাথে যেই যে আইটেমগুলো আসবে আমরা আমাদের ফর্মুলায় বলে দিয়েছি, সেই আইটেমগুলো লিখব, লিখে আমরা যোগ করব। যোগ করার পর এখান থেকে আমরা প্রারম্ভিক মূলধন এবং প্রারম্ভিক মূলধনের সাথে যা কিছু আছে সেগুলো যোগ করে এই সমাপনী মূলধনের অংশ থেকে বাদ দিব। বাদ দিলে আমাদের নিট লাভ অথবা নিট ক্ষতি বের হবে। যদি এই ক্রেডিট পাশের যোগফল বেশি হয়, ডেবিট পাশের যোগফল কম হয়, তাহলে আমাদের নিট লাভ হবে। আবার যদি এমন হয় যে ডেবিট পাশের যোগফল বেশি হয়, ক্রেডিট পাশের যোগফল কম হয়, তাহলে আমাদের নিট ক্ষতি হবে। তো আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছো। আমি বারবার এই লাভ লোকসান বিবরণীটাকে
হাইলাইটস করছি বা এটাকে আমি গুরুত্ব দিচ্ছি এই জন্য যে এই অঙ্কটার সবচাইতে ক্রিটিক্যাল জায়গাটি হচ্ছে এটি, সবচাইতে প্রবলেমেটিক জায়গাটি হচ্ছে এটি। তো এটি যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে তাহলে তোমরা বাকি কাজগুলো খুব সহজেই করে ফেলতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা লাভ লোকসান বিবরণীর যে মূল বিষয়টি বা সেটি আমরা কিভাবে করব সেই আলোচনাটি করলাম একটু আগেই। গত ক্লাসেও আমাদের সেটি সম্পর্কে ডিটেলস আলোচনা হয়েছে। এখন আমরা একটি উদ্দীপক দেখব। একতরফা দাখিলা পদ্ধতির যে অঙ্কটি, সেটি যে উদ্দীপকটি থাকে সেই উদ্দীপকে আসলে কি কি বিষয় থাকে এবং কি কি তথ্য সেখানে দেওয়া থাকে এবং সেখান থেকে আমরা কিভাবে একটি লাভ লোকসান বিবরণী বা বৈষয়িক বিবরণী বা সেখান থেকে আমরা কিভাবে মূলধন নির্ণয় করতে পারি সেই বিষয়গুলো আমরা দেখব। তো দেখো, এখানে আমি একটু সংক্ষিপ্তভাবেই একটি উদ্দীপক লিখেছি। সুধীর সাহার খতিয়ান উদ্ধৃতগুলো নিম্নরূপ। সুধীর সাহার এখানে খতিয়ানের উদ্ধৃতগুলি দেয়া আছে। তো উনি দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন না, তার মানেই হচ্ছে উনি একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন। তো তার খতিয়ান উদ্ধৃতগুলোর দিকে তুমি একটু খেয়াল করো, লক্ষ্য করো যে এখানে হিসাবের নাম দেয়া আছে, যে যে আইটেমগুলো এখানে আছে, পাশাপাশি এখানে দুটো তারিখ দেওয়া আছে। একটা হচ্ছে 1/1/2019 অর্থাৎ 1 জানুয়ারি 2019 এবং আরেকটি হচ্ছে 31/12/2019 অর্থাৎ এটা হচ্ছে তোমার ডিসেম্বরের 31 তারিখ 2019। অর্থাৎ দেখো, এখানে একটি কলামে তথ্য দেওয়া আছে বছরের শুরুর তারিখের এবং আরেকটি কলামে যে তথ্যটি দেওয়া আছে সেটি হচ্ছে বছরের শেষ তারিখের। আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে আমাদের এই উদ্দীপকের উপর ভিত্তি করে যে সৃজনশীল প্রশ্ন থাকে তার প্রথম প্রশ্নটি হয় এরকম যে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করো। তো এই প্রারম্ভিক ও সমাপনী মূলধনটি আমরা বলেছি অঙ্কের জন্য অতীব গুরুত্বপূর্ণ এবং এই দুটি তথ্য ছাড়া আমাদের পক্ষে অঙ্কটি করা সম্ভব হয় না। তো আমরা বইয়ের মধ্যে যে উদ্দীপকগুলো আছে সেগুলো লক্ষ্য করলে দেখতে পাবো যে অনেক অঙ্কেই হয়তোবা দুটো মূলধনই দেয়া আছে। তো যদি দুটি মূলধনই দেয়া থাকে তবে আমাদের তো আর সেটি নির্ণয় করার প্রয়োজন পড়বে না। কিন্তু যদি দুটি মূলধনের একটিও দেয়া না থাকে তাহলে দুটোই আমাদের নির্ণয় করতে হবে। অথবা যদি এমন হয় একটি মূলধন দেয়া আছে আরেকটি মূলধন দেয়া নেই, তাহলে আমাদের যেটি দেয়া নেই সেটি নির্ণয় করতে হবে। কিন্তু এতে ভয় পাবার কিছু নেই, কারণ যখন তোমাকে বলবে যে তুমি প্রারম্ভিক মূলধন নির্ণয় করো তখন অবশ্যই তোমাকে প্রারম্ভিক মূলধন নির্ণয় করার জন্য যে তথ্য দরকার সেই তথ্যগুলো উদ্দীপকে দেয়া থাকবে। আমরা বলেছিলাম গত ক্লাসে যে প্রারম্ভিক মূলধন নির্ণয়ের আমাদের যে সূত্রটি সেটি ছিল কি, প্রারম্ভিক সম্পদ মাইনাস হচ্ছে প্রারম্ভিক দায়, এবং সমাপনী মূলধন নির্ণয়ের যে সূত্রটি ছিল সেটি ছিল সমাপনী সম্পত্তি মাইনাস হচ্ছে সমাপনী দায়। তাহলে আমাদের সমাপনী মূলধন নির্ণয় হয়ে যাবে। তাহলে যদি আমাদেরকে দুটি মূলধনে নির্ণয় করতে বলে তাহলে অবশ্যই উদ্দীপকে প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায় এবং সমাপনী সম্পদ এবং সমাপনী দায় দেয়া থাকবে। তাহলে এখানে একটু লক্ষ্য করে তোমরা দেখতে পারবে যে প্রথম যে আইটেমটি হিসাবের নাম, যেখানে যে খতিয়ান উদ্ধৃতগুলোর কথা বলা হয়েছে, এখানে প্রথম আইটেমটি হচ্ছে নগদ তহবিল। নগদ তহবিল বছরের শুরুতে অর্থাৎ প্রারম্ভিকে ছিল 4,000 টাকা এবং বছরের শেষে আছে কত, 7,000 টাকা। নগদ তহবিল কি, সম্পদ না দায়? হ্যাঁ, আমরা সবাই জানি নগদ তহবিল হচ্ছে একটি সম্পদ। মনে রাখবে এখানে তোমাকে যে খতিয়ান উদ্ধৃতগুলো দিবে যেইটির উপর ভিত্তি করে তুমি প্রারম্ভিক বা সমাপনী মূলধন নির্ণয় করবে, এখানে শুধুমাত্র সম্পদ এবং দায় দেয়া থাকবে, এখানে আর অন্য কোনো আইটেম থাকবে না। তুমি বইয়ের সবগুলো উদ্দীপক খুঁজে দেখতে পারো, এখানে
যেই তথ্যগুলো দেয়া থাকবে, যেই খতিয়ান উদ্ধৃতগুলো দেয়া থাকবে, সেটি হয় সম্পদ হবে নয়তো দায় হবে। আমরা কোনটি সম্পদ এবং কোনটি দায় এইটুকু এতদিনে আইডেন্টিফাই করার ক্ষমতা বা যোগ্যতা অর্জন করেছি। এটি আমাদের জন্য খুব কঠিন বিষয় হয় না, এই জন্য আমাদের পক্ষে প্রারম্ভিক বা সমাপনী মূলধন নির্ণয় করাও খুব বেশি কঠিন হয় না। দেখো এখানে দ্বিতীয় যে আইটেমটি আছে সেটি হচ্ছে ব্যাংক উদ্ধৃত্ত। তাহলে ব্যাংক উদ্ধৃত্ত যেটি বলা আছে সেটি বছরের শুরুতে ছিল ৬,০০০ টাকা এবং বছরের শেষে হচ্ছে ১৩,৫০০ টাকা। একটু খেয়াল করতে হবে, যখনই আমরা একটি উদ্দীপক পড়ব তখন অবশ্যই খুব ঠান্ডা মাথায় একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ধীরে ধীরে বুঝে পড়ার চেষ্টা করব, কারণ তোমাকে কনফিউজড করার জন্য যত প্রয়াস দরকার সবই সেখানে উপস্থিত থাকবে। তো অনেক সময় দেখা যাবে আমাদের তাড়াহুড়ার কারণে বা আমাদের ওই মাথা ঠান্ডা না রাখার কারণে আমরা অনেক কিছুই হয়তো বা বাইপাস করে যাব, যেটি আমাদের জন্য মঙ্গলজনক হবে না, আমরা অঙ্কটি ভুল করে বসবো। দেখো এখানে যে আইটেমটি লিখেছে, আমি চাইলে এখানে খুব সহজ করে কিছু আইটেম দিয়ে তোমাদেরকে শিখাতে পারতাম, কিন্তু আসলে শিখতে হলে জটিলটা দিয়েই শিখতে হয়, তাহলে সহজটা আরও বেশি সহজ হয়ে যায়। দেখো ব্যাংক উদ্ধৃত্ত আমরা জানি যে সম্পদ, তো ব্যাংক উদ্ধৃত্ত সম্পদ, কিন্তু এখানে ৬,০০০ টাকা যে বছরের শুরুতে ছিল সেটার পাশে কিন্তু লেখা আছে ক্রেডিট। তার মানে এই বছরের শুরুতে যে ব্যাংক উদ্ধৃত্তটা ছিল ৬,০০০ টাকা, সেটি ক্রেডিট উদ্ধৃত্ত ছিল। তাহলে ব্যাংকে যদি আমাদের টাকা জমা থাকে তাহলে আমরা সেটিকে কি ডেবিট উদ্ধৃত্ত বলি না ক্রেডিট উদ্ধৃত্ত? অর্থাৎ আমার যদি ব্যাংকে টাকা জমা থাকে তাহলে সেটি আমার জন্য কি হয়? সম্পদ হয়, এবং সম্পদ কি হয়? ডেবিট হয়। তাহলে ব্যাংক উদ্ধৃত্ত এখানে বলা আছে, কিন্তু এখানে বলা আছে ক্রেডিট, তার মানে এটি আমার সম্পদ না, তার মানে হচ্ছে এটি আমার জন্য দায়। ব্যাংক উদ্ধৃত্ত বা ব্যাংক ব্যালেন্স যখনই ক্রেডিট ব্যালেন্স হবে তখন সেটি আমার জন্য ব্যাংক জমাতিরিক্ত হবে, তার মানে এই আইটেমটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। তাহলে এখানে এই ৬,০০০ টাকা কিন্তু ব্যাংক উদ্ধৃত্তের নামে যে ৬,০০০ টাকা ক্রেডিট, এটি কিন্তু আমার ব্যাংক জমাতিরিক্ত, তার মানে এটি হচ্ছে আমার জন্য দায়। এবং এই দায়টি কি প্রারম্ভিক দায় না সমাপনী দায়? অবশ্যই প্রারম্ভিক দায়, যেহেতু এটি ১/১/২০১৯ কলামে আছে, তাহলে এটি আমার জন্য প্রারম্ভিক দায়। তারপর বছরের শেষে ৩১/১২/২০১৯ তারিখে ১৩,৫০০ টাকা যে ডেবিট বলা আছে, তো ডেবিট উদ্ধৃত্ত মানেই হচ্ছে সম্পদ, তার মানে এটি আবার আমার জন্য সম্পদ। বছরের শুরুতে ব্যাংক জমাতিরিক্ত থাকলেও আমরা পরবর্তীতে ব্যাংকে টাকা জমা দেওয়ার ফলে বছরের শেষে গিয়ে আমার ব্যাংক জমাতিরিক্তটা কেটে গিয়ে আমার ব্যাংক জমা হয়ে গেছে, অর্থাৎ ব্যাংক জমার উদ্ধৃত্ত ডেবিট ব্যালেন্স হয়েছে, এখানে ১৩,৫০০ টাকা। তাহলে এখানে এই ব্যাংক উদ্ধৃত্তের ৬,০০০ টাকা যেটি, এটি হচ্ছে দায়, প্রারম্ভিক দায়, ব্যাংক জমাতিরিক্ত, এবং এই ১৩,৫০০ যেটি, সেটি হচ্ছে সমাপনী সম্পদ। ব্যাপারটি আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর এখানে আছে ব্যবসায়িক মজুদ। মজুদ আমরা জানি, মজুদ এখানে ৮,০০০ টাকা বছরের শুরুতে ছিল, এটি আমাদের জন্য সম্পদ। ৮,০০০ টাকা শুরুতে ছিল, বছরের শেষে আছে কত? ১২,০০০ টাকা। তাহলে এটি প্রারম্ভিক সম্পদ ৮,০০০ টাকা, সমাপনী সম্পদ হচ্ছে ১২,০০০ টাকা। তারপর আছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব মানে হচ্ছে দেনাদার, আমরা ধারে পণ্য বিক্রয় করলে প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়। তো এই প্রাপ্য হিসাব বছরের শুরুতে ছিল ১২,০০০ টাকা, বছরের শেষে সেটি গিয়ে দাঁড়িয়েছে ২০,০০০ টাকা। তাহলে প্রাপ্য হিসাব বছরের শুরুতে যে ছিল ১২,০০০ টাকা, সেটি আমার প্রারম্ভিক সম্পদ হবে, এবং বছরের শেষে যে ২০,০০০ টাকা সেটি হবে সমাপনী সম্পদ। প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব হচ্ছে ধারে পণ্য ক্রয় করার ফলে যেটি সৃষ্টি হয় সেটি হচ্ছে প্রদেয় হিসাব। আমরা আগে এটিকে পাওনাদার নামে অভিহিত করতাম, তো ব্রিটিশ মেথডে আমরা সেটিকে বলতাম পাওনাদার, কিন্তু বর্তমানে আমরা আমেরিকান যে মেথড সেটা আমরা ফলো করি, এই জন্য আমাদের এটা প্রদেয় হিসাব নামে লিখি। প্রদেয় হিসাব মানে পাওনাদার। পাওনাদার আমাদের জন্য দায়, যেহেতু এই টাকাটা আমাদের পরিশোধ করতে হবে বা দিতে হবে, সেই জন্য এটি আমাদের জন্য দায়। তো প্রদেয় হিসাব বছরের শুরুতে ছিল ৬,০০০ টাকা, তার মানে আমার প্রারম্ভিক দায় ছিল ৬,০০০ টাকা। বছরের শেষে প্রদেয় হিসাবের পরিমাণ হচ্ছে ১০,০০০ টাকা, তার মানে আমার সমাপনী দায় হচ্ছে ১০,০০০ টাকা। অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম একটি সম্পদ আমরা জানি, তো
তো এই অফিস সরঞ্জাম বছরের শুরুতে দেয়া আছে কত? 15,000 টাকা। তো বছরের শুরুতে 15,000 টাকা দেয়া আছে মানে হচ্ছে আমার প্রারম্ভিক সম্পদ, অফিস সরঞ্জাম নামের যে প্রারম্ভিক সম্পদটি সেটি হচ্ছে 15,000 টাকা। কিন্তু বছরের শেষে এখানে ব্ল্যাঙ্ক আছে, অর্থাৎ এখানে কোনো অ্যামাউন্ট দেয়া নেই। তো এখানে তোমাদের একটি নীতিমালা মনে রাখতে হবে যে যদি কোনো স্থায়ী সম্পত্তি বছরের শুরুতে দেয়া থাকে অ্যামাউন্ট, শেষে যদি নাও দেয়া থাকে, তবে কি এই অ্যামাউন্টটাকেই শেষে বসাতে হবে। কারণ বছরের শুরুতে যে স্থায়ী সম্পত্তি ছিল, আমরা জানি স্থায়ী সম্পত্তিগুলো 1 বছরের বেশি সময় আমরা ব্যবহার করতে পারি, সেটার উপযোগিতা 1 বছরের বেশি সময় ধরে থাকে। তাহলে স্থায়ী সম্পত্তি যেগুলো, সেগুলো বছরের শুরুতে ছিল, তো বছরের শেষে তো সেটি উধাও হয়ে যাবে না, তাই না? তো বছরের শেষেও সেটি থাকবে। তো যদি এখানে এই উদ্দীপকের মধ্যে আমাকে সেটি ব্ল্যাঙ্কও দেখায়, আমাকে যদি সেই অ্যামাউন্টটি শেষে বলা নাও থাকে, তাহলে আমি কি করব? আমি সে প্রথমে যে অ্যামাউন্টটি ছিল, বছরের শুরুতে যে অ্যামাউন্টটি ছিল, সেটিকে আমি শেষে লিখে নেব। অর্থাৎ যখন আমি মূলধন নির্ণয় করব, তখন অফিস সরঞ্জাম নামে আমার প্রারম্ভিক সম্পদ 15,000 টাকা হবে এবং সমাপনী সম্পত্তিও হবে 15,000 টাকা। তারপর ইজারা সম্পত্তি, ইজারা সম্পত্তি ব্র্যাকেটে বলা আছে 10 বছর, অর্থাৎ ইজারা সম্পত্তিটা একটা নির্দিষ্ট সময়ের জন্য ইজারা নেওয়া হয়। তো সেটি 10 বছরের জন্য এখানে নেওয়া হয়েছে বলা আছে। দেখো ইজারা সম্পত্তি 50,000 টাকা ছিল শুরুতে, তো শেষেও সেটি কত থাকবে? 50,000 টাকা। এখন এখানে ইজারা সম্পত্তির শেষে যদি কিছু বলা না থাকতো, যদি এটি ব্ল্যাঙ্ক থাকতো, তাহলেও আমি কি করতাম? শেষে এই 50,000 টাকাই ধরে নিতাম। কারণ শুরুতে 50,000 টাকা ছিল, এটা একটি স্থায়ী সম্পত্তি, তাহলে শেষেও কত থাকবে? 50,000 টাকাই থাকবে। আবার কনফিউজড হওয়ার এখানে সুযোগ নেই। আরেকটা বিষয় মনে রাখবে, আমি যে কথাটি মাত্র বললাম যে কোনো স্থায়ী সম্পত্তি যদি বছরের শুরুতে থাকে, তাহলে শেষে সেটি না বলা থাকলেও, সেই অ্যামাউন্টটি না দেওয়া থাকলেও আমাদেরকে কি করতে হবে? সেই শুরুর অ্যামাউন্টটি শেষে নিতে হবে। কিন্তু যদি এমন হয় কখনো যে কোনো স্থায়ী সম্পত্তি বছরের শুরুতে নেই ব্ল্যাঙ্ক, কিন্তু শেষে একটা অ্যামাউন্ট দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা আবার সেই শেষের অ্যামাউন্টটিকে আবার আগে বসাতে পারবো না। কারণ হচ্ছে যে সেটি শুরুতে ছিল না মানে ছিল না, সেটি পরবর্তীতে অর্জন করা হয়েছে। তাহলে কোনো সম্পত্তি যদি বছরের শুরুতে না থাকে, তাহলে শুরুতে সেটি ব্ল্যাঙ্ক থাকবে, এটাই স্বাভাবিক। শেষে যদি অর্জন করা হয় বা 6 মাস পর যদি অর্জন করা হয়, তাহলে সমাপনীতে যেটি থাকবে সেটি সেখানেই শুধুমাত্র থাকবে, সেটিকে আগে টেনে আনার কোনো সুযোগ নেই, কারণ ওই সম্পত্তিটা আগে আদৌ ছিল না। আশা করি কথাটা তোমরা বুঝতে পেরেছ। তো দেখো আমি এইটুকু যে খতিয়ান উদ্ধৃতগুলো এখানে দেয়া ছিল, এইটুকু আমি আলোচনা করলাম তোমাদের সাথে। তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে এই উদ্ধৃতগুলো দেওয়ার পর, খতিয়ান উদ্ধৃতগুলি দেওয়ার পর নিচে আমাদেরকে আরও কিছু সহায়ক তথ্যাবলী দিবে, আরও কিছু অন্যান্য তথ্যাবলী এখানে থাকবে, যেটিকে আমরা কিনা বলি সমন্বয়। তো সেই বিষয়গুলিকে বাদ দিয়ে আমাদের অঙ্কটি করলে চলবে না, আমাদেরকে সেগুলো, সেই অন্যান্য তথ্যাবলী বা সেই সহায়ক তথ্যাবলীকেও গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে এবং সেই সমন্বয়গুলি বা অন্যান্য তথ্যাবলীগুলি যেখানে যেখানে যাবার, আমাদের সেখানেই সেগুলোকে বসাতে হবে, নিতে হবে। তাহলেই আমাদের সঠিক একটি হিসাব, নির্ভুল একটি হিসাব, পূর্ণাঙ্গ একটি হিসাব নির্ণীত হবে। তো সেই সমন্বয় বা অন্যান্য তথ্যাবলী যেগুলো, সেইগুলোতেই দেখবে বেশিরভাগ শিক্ষার্থীদের প্রবলেম থাকে। তারা সমন্বয়ের বিষয়গুলো ঠিকঠাক মতো বুঝে উঠতে পারে না বা সেটিকে তাদের কাছে একটু জটিল মনে হয়। কিন্তু আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, আমি আমার স্টুডেন্টদেরকে ক্লাসেও যখন পড়িয়েছি, শিখিয়েছি, আমি বলেছি যে তোমরা কোনো কিছুতেই ভীত হবে না। হিসাব বিজ্ঞান এমন একটা বিষয়, তুমি শুধুমাত্র আন্তরিকতা দিয়ে যদি বোঝার চেষ্টা করো আর একবার যদি বুঝে নিতে পারো, তাহলেই তোমার সেখানে আর কোনো জটিলতা থাকবে না এবং অত্যন্ত সহজ মনে হবে তোমার কাছে। কিন্তু আমরা যখনই না বুঝে কিছু করতে যাব, যখনই আমরা হিসাব বিজ্ঞানের মতো একটি বিষয়কে মুখস্থ করতে যাব, তখনই গন্ডগোল বাঁধবে। অর্থাৎ তখন তুমি আর সেখান থেকে বের হতে পারবে না এবং সেটা দিন দিন তোমার কাছে জটিল থেকে জটিলতর হবে
এবং তুমি এক সময় সেটা থেকে অনেক দূরে সরে যাবে। এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের সবার কাছে, যে যেখানে যেভাবেই এই হিসাব বিজ্ঞান করো না কেন, এই হিসাব বিজ্ঞানের প্রত্যেকটি শব্দ বুঝে বুঝে করার চেষ্টা করবে। আগে যদি তুমি সেই শব্দের অর্থটাই না বুঝতে পারলে, তাহলে তুমি কিভাবে বুঝবে যে সেটি আয় না ব্যয় না দায় না সম্পদ? আমরা যে শিখলাম যে এটিকে আয় বলে বা এটিকে ব্যয়, এই যে আয় ব্যয় আমি কি শুধু মুখস্থ করেই যাব? 1,000 1,00,000 আয় থাকতে পারে, তো আমি কি সেই 1,00,000 আয় ধরে ধরে মুখস্থ করব? না, আমি তার যে ক্যারেক্টার, আয়ের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমি আয়টাকে চিহ্নিত করার চেষ্টা করব। সম্পদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, তার মানে আমি সম্পদ কি সেটি জানবো এবং সেই সম্পদের বৈশিষ্ট্যগুলো কি সেটি খুব ভালো করে বুঝবো, শিখবো। তাহলেই কি হবে, পৃথিবীতে যত সম্পদ আছে আমি সেই বৈশিষ্ট্যগুলো যদি তার উপর প্রয়োগ করি, তাহলে যখন মিলে যাবে আমি বুঝে নিব এটি সম্পদ। তাহলে আমার কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে এবং একই জিনিস আমাকে বারবার শিখতে হবে না। আমি দেখেছি অনেক স্টুডেন্টকেই এসএসসিতে তার বিজনেস স্টাডিজ ছিল, এইচএসসিতেও সে বিজনেস স্টাডিজের স্টুডেন্ট ছিল, তারপর সে বিবিএ করেছে, সে এমবিএ করেছে। তো খুবই অদ্ভুত ব্যাপার বা অবাক করার মতো ব্যাপার হচ্ছে, সে এক জার্নাল বা জাবেদা সেটি এসএসসিতে একবার শিখেছে, তারপর এইচএসসিতে যখন সে উঠেছে তখন সে আবারও সেই জাবেদা শিখেছে অন্য কোনো টিচারের কাছে। আর বিবিএ করতে যাওয়ার সময় তাকে আবারও জাবেদা শিখতে হয়েছে, এমবিএ করার সময় তাকে আবারও জাবেদা শিখতে হয়েছে। বাট ওয়াই? কারণ সে প্রথম যখন জাবেদা শিখেছে তখন সে নিয়ম দিয়ে শিখেনি। যদি সে নিয়ম অনুযায়ী সঠিক পদ্ধতিতে সেই জাবেদাটি আয়ত্ত করতে পারত, তাহলে জীবনে তাকে বারবার সেটি শেখার চেষ্টা করতে হতো না, একবার শিখলেই যথেষ্ট। তো আমরা এই জন্য বলি যে সব সময় বুঝে পড়ার চেষ্টা করবে, কাজ করার চেষ্টা করবে, তাহলে তোমার কাছে এগুলো এতটা দুর্বোধ্য মনে হবে না, তুমি খুব সহজেই তা করতে পারবে। তো দেখো, আমরা যেটি বলছি যে এখানে যেই উদ্দীপকটি দেওয়া আছে, যে খতিয়ান উদ্ধৃতগুলো দেওয়া আছে, এরপরও কিছু অন্যান্য তথ্য বা সহায়ক তথ্য থাকবে। তো প্রথম আমি একটি কথা তোমাদের বোঝার সুবিধার্থে বলছি। কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হয় আমাদের পড়তে গেলে, কাজ করতে গেলে। যদি সেই টেকনিকটা অথেন্টিক হয়, যদি সেটি আমার জন্য বোঝার সুবিধা মতো হয়, আমি যদি সহজে কাজ করার জন্য কিছু টেকনিক অ্যাপ্লাই করি, তাহলে সেটা অবশ্যই বৈধ হবে। আমি বুঝেই কাজটি করব, কিন্তু ওই কাজটিকে আরেকটু সহজ করার জন্য আমি বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করার চেষ্টা করব বা করতে পারি। তাহলে পড়াটাও আনন্দদায়ক হয়ে ওঠে। দেখো, আমরা যখন মূলধন নির্ণয় করতে যাব, প্রারম্ভিক ও সমাপনী, দেখো এখানে যে তথ্যগুলো আছে এই ছকের ভেতরে, বইয়ের প্রত্যেকটি উদ্দীপকেই দেখবে তুমি এরকম একটা ছকে এই তথ্যগুলো, প্রারম্ভিক এবং সমাপনী তথ্যগুলো দেওয়া থাকবে। তো আমরা কিন্তু দেখলাম এখানে যে 1/1/2019 এই বছরের শুরুতে যেই তথ্যগুলি, যে অ্যামাউন্টগুলি দেওয়া আছে এখানে, এর মধ্যে কি কি আছে? এর মধ্যে কিছু আছে সম্পদ, কিছু আছে দায়। তার মানে এর মধ্যে আছে কি? প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায় এই কলামটাতে। তাহলে নগদ তহবিল, এটা প্রারম্ভিক সম্পদ। ব্যাংক উদ্ধৃত এখানে ক্রেডিট ব্যালেন্স ছিল 6,000, তাহলে এটা কি সম্পদ না দায়? আমি একটু আগে বলেছি এটি হচ্ছে দায়, কারণ এটি ক্রেডিট উদ্ধৃত ব্যাংক ব্যালেন্সের, তার মানে এটি ব্যাংক জমাতিরিক্ত। তাহলে দেখো এখানে প্রথমটা প্রারম্ভিক সম্পদ, দ্বিতীয়টা হচ্ছে প্রারম্ভিক দায়, তারপর একটা ব্যবসায়িক মজুদ প্রারম্ভিক সম্পদ, প্রাপ্য হিসাব প্রারম্ভিক সম্পদ, প্রদেয় হিসাব প্রারম্ভিক দায়, অফিস সরঞ্জাম প্রারম্ভিক সম্পদ, ইজারা সম্পত্তি প্রারম্ভিক সম্পদ। তাহলে আমি যখন এখান থেকে প্রারম্ভিক মূলধন নির্ণয় করব, তখন আমি এই প্রারম্ভিক সম্পদ, 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 এগুলো যোগ করে এখান থেকে আমি এই যে প্রারম্ভিক দায় দুটো, একটি হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, আরেকটি হচ্ছে প্রদেয় হিসাব, এই 6,000 এবং এই 6,000, এই 12,000 টাকা আমি এই যোগফল থেকে মাইনাস করব, তাহলে আমার বের হয়ে যাবে প্রারম্ভিক মূলধন। ঠিক একইভাবে আমরা সমাপনীর ক্ষেত্রেও দেখব,
এখানে দেখো সমাপনী সম্পদ নগদ তহবিল, তারপর ব্যাংক জমা, এটাও সমাপনী সম্পদ, ব্যবসায়িক মজুদ এটাও সমাপনী সম্পদ, প্রাপ্য হিসাব এটাও সমাপনী সম্পদ, প্রদেয় হিসাব এটি হচ্ছে দায়, সমাপনী দায়, তারপর ইজারা সম্পত্তি, অফিস সরঞ্জাম প্রারম্ভিক সম্পদ, সমাপনী সম্পদ। তাহলে এখানে সবগুলাই সমাপনী সম্পদ, শুধু একটি প্রদেয় হিসাব যে 10,000 এটি হচ্ছে সমাপনী দায়। তাহলে আমি সবগুলো সম্পত্তি যোগ করে শুধুমাত্র এই প্রদেয় হিসাবের যে 10,000 টাকা সমাপনী দায় সেটি মাইনাস করলে আমার বের হয়ে যাবে সমাপনী মূলধন। আমরা জানি আমরা যখন প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করি তখন আমরা একটি ছকের মধ্যেই সেটি করে ফেলি। এবং একটি ছকের মধ্যে আমরা কিভাবে করি, আমরা দুইটি দিকে কাজ করি, বাম পাশ এবং ডান পাশ। আমরা বাম পাশে ধরো লিখি প্রারম্ভিক সম্পদগুলো এবং ডান পাশে আমরা প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায়, এটা আমরা প্রারম্ভিক সম্পদ এবং সমাপনী সম্পদ এক পাশে লিখি, প্রারম্ভিক দায় ও সমাপনী দায়টা আমরা এক পাশে লিখি, তারপর একটা থেকে আরেকটা মাইনাস করে দিই, তাহলেই সহজে আমাদের কাজটি হয়ে যায়। একটি ছকের মধ্যেই আমরা প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করে ফেলতে পারি। এটি আমাদের জন্য খুবই সহজ একটি কাজ। তো এখানে আমি যেই কথাটি তোমাদেরকে খুব গুরুত্ব সহকারে বলতে চেয়েছিলাম, তোমাদের যে টেকনিকের কথা বলতে চেয়েছিলাম, মনে রাখবে এই উদ্দীপকের ভিতরে এই যে খতিয়ান উদ্ধৃতগুলো এই ছকের মধ্যে যা কিছু থাকবে এই সবই আসবে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়ে। ঠিক এখানে যেভাবে যেভাবে আছে, তুমি সম্পদগুলো লেখার সময় এখান থেকে শুধু সম্পদগুলো লিখে ফেলবে, যেমন নগদ তহবিল, ব্যবসায়িক মজুদ, প্রাপ্য হিসাব, অফিস সরঞ্জাম, ইজারা সম্পত্তি, এই সম্পদের নামগুলো লিখে তারপর সেখানে একটা থাকবে প্রারম্ভিক সম্পদের কলাম, একটা থাকবে সমাপনী সম্পদের কলাম। আবার অপোজিটে তুমি লিখবে দায়গুলো, সেখানে থাকবে একটা প্রারম্ভিক দায়, একটা থাকবে সমাপনী দায়। তখন প্রারম্ভিক সম্পদ থেকে ওই পাশের প্রারম্ভিক দায়টা বাদ দিবে, তাহলে বের হয়ে যাবে প্রারম্ভিক মূলধন। সমাপনী সম্পদ থেকে সমাপনী দায়টা বাদ দিবে, তাহলে বের হয়ে যাবে সমাপনী মূলধন। খুব সহজ একটি কাজ। এখানে বললাম যে যা থাকবে এই উদ্দীপকের ভিতরে সবই আসবে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়ে। শুধুমাত্র একটি বিষয় খেয়াল রাখতে হবে, আমরা আগেই প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় না করে আমরা প্রথম যে কাজটি করব, যে কোনো অঙ্কের ক্ষেত্রেই সম্পূর্ণ উদ্দীপকটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ব। এই জন্য পড়ব কারণ অনেক সময় দেখা যাবে সেই অন্যান্য তথ্যাবলীর মধ্যে হয়তোবা কোনো একটা সম্পত্তির কথা বলা থাকতে পারে, হয়তোবা সেখানে নতুন করে একটি সম্পত্তি অর্জিত হতে পারে, বা সেখানে আরেকটি দায়ের কথা বলা থাকতে পারে, যেটি কিনা আমাদের প্রারম্ভিক বা সমাপনী মূলধন নির্ণয়ে গুরুত্বপূর্ণ বা আসতে পারে। তো ঠিক ওই বিষয়টি তোমাদের বোঝানোর জন্য আমরা দেখাবো এখানে একটি বিষয়, যে এখানে দেখো নিচে যে তথ্যগুলো দিয়েছে সেখানে বলা আছে যে তিনি প্রতি মাসের শুরুতে 800 টাকা, প্রতি মাসের মাঝামাঝি 1000 টাকা এবং প্রতি মাসের শেষে 600 টাকা করে নগদ উত্তোলন করেন। অর্থাৎ এই যে সুধীর সাহা, যিনি এই প্রতিষ্ঠানের ওনার, তিনি প্রতি মাসের শুরুতে উত্তোলন করেছেন 800 টাকা করে, প্রতি মাসের মাঝামাঝি করেছেন 1000 টাকা করে এবং প্রতি মাসের শেষে 600 টাকা করে নগদ উত্তোলন করেছেন। তাহলে দেখো আমি বলেছি যে অঙ্কের মধ্যে সহজ একটি বিষয়কেও ওরা একটু জটিল করে তোমার কাছে উপস্থাপন করার চেষ্টা করবে, অথবা তোমাকে কনফিউজড করার বিভিন্ন রকম প্রক্রিয়া অবলম্বন করবে। কিন্তু তুমি যদি বুঝে কাজ করতে পারো, তুমি যদি তার সেই জটিলতার জায়গাটিকে চিহ্নিত করে ফেলতে পারো যে সে কি কনফিউশন এখানে তৈরি করতে চেয়েছে, সেটি যদি তুমি উপলব্ধি করে ফেলতে পারো তাহলে তো সেটি তোমার কাছে সহজ হয়ে যাবে। দেখো আমরা জানি যে এই অঙ্কটি করার সময় সমাপনী মূলধনের পাশে একটি আইটেম আসে, সেটি হচ্ছে উত্তোলন। অর্থাৎ মালিক যদি কখনো প্রতিষ্ঠান থেকে উত্তোলন করে তাহলে সেই উত্তোলনের পরিমাণটি সেখানে লিখতে হয়। তাহলে সমাপনী মূলধনের পরেই আমরা যে লিখব উত্তোলন, তো মালিক এখানে আমরা দেখলাম মাত্র যে অন্যান্য তথ্যাবলীর মধ্যে একটি তথ্য দিল আমাদেরকে
যে মালিক উত্তোলন করেছেন। এখন সেটি স্পষ্ট করে সোজাসুজি বলা থাকতে পারে যে মালিক সারা বছরে 10,000 টাকা উত্তোলন করলো, তাহলে আমি সহজেই সেই উত্তোলনের ঘরে 10,000 টাকা বসিয়ে দিতে পারি। কিন্তু এখানে দেখো, সেইভাবে সহজ করে কথাটি না বলে বলা হয়েছে উনি প্রতি মাসের শুরুতে 800, প্রতি মাসের মাঝামাঝি 1,000 এবং প্রতি মাসের শেষে 600 টাকা করে নগদ উত্তোলন করেছেন। তাহলে প্রথমেই তোমার কাছে যে প্রশ্নটি এখানে আসবে সেটি হচ্ছে যে এখানে মোট উত্তোলনের পরিমাণ কত। তো বাক্যটি অনেক লম্বা, অনেক দীর্ঘ এবং বিভিন্নভাবে বলা, প্রতি মাসের শুরু, মাঝামাঝি, শেষ, অর্থাৎ কনফিউজড করার মতোই আসলে। কিন্তু খুব ঠান্ডা মাথায় যদি তুমি চিন্তা করো, তাহলে এখান থেকে কি তুমি উত্তোলনের পরিমাণটি নির্ণয় করতে পারবে না? সেটি কি তোমার কাছে খুব বেশি কঠিন মনে হবে? আমার মনে হয় না। কারণ এইটুকু জ্ঞান অবশ্যই একটা এইচএসসি পড়ুয়া শিক্ষার্থীর মধ্যে আছে। তো এই যে একটু ভিন্ন রূপ দিয়ে তোমাকে কনফিউজড করার যে চেষ্টা, সেটি আসলে এখানে যতটুকু দিয়েছে সেটি যথেষ্ট নয়। তোমার মতো বয়সের, তোমার মতো একজন মেধাবী শিক্ষার্থীর কনফিউজড করার ক্ষেত্রে এটি আসলে যথেষ্ট নয়। কারণ তুমি খুব সহজে এখান থেকে বের করে ফেলতে পারবে যে তার উত্তোলনের পরিমাণ মোট কত। দেখো আমরা কিভাবে সেটি করতে পারি। তিনি প্রতি মাসের শুরুতে উত্তোলন করেন কত? 800। তো প্রতি মাসের শুরুতে বলতে কি, ধরো জানুয়ারির 1, ফেব্রুয়ারির 1, অর্থাৎ তিনি জানুয়ারির 1 তারিখ 800 করেন, ফেব্রুয়ারির 1 তারিখ 800 করেন। আচ্ছা, প্রতি মাসে উত্তোলন করেন। আমরা যে সমাপনী মূলধনের নিচে উত্তোলনটি লিখি, সেটি কি এক মাসের উত্তোলনের পরিমাণ লিখি না সারা বছরের? গুড, সারা বছরের। তাহলে সারা বছরের উত্তোলনের পরিমাণ যদি লিখি, তাহলে এখানে তথ্য যেটি দেয়া আছে আমাদের, সেটি কি সারা বছরের দেয়া আছে না এক মাসের? এক মাসের দেয়া আছে। তাহলে এক মাসের তথ্য যদি দেয়া থাকে, তাহলে আমাকে সেটি কি করতে হবে? এক বছরের তথ্য বের করতে হবে। তাহলে 800 টাকা প্রতি মাসে শুরুতে করে, তাহলে 800 করে তো সে প্রতি মাসেই উত্তোলন করে যাবে। তাহলে আমি যদি 800-কে 12 দিয়ে গুণ দেই, তাহলে কি হবে? এই 800 করে সে 12 মাসে কত টাকা উত্তোলন করলো সেটি বের হয়ে যাবে। আবার দেখো, প্রতি মাসের মাঝামাঝি সে 1,000 টাকা করে উত্তোলন করে, সেটিও তো সে ওই মাসেই করে। অর্থাৎ প্রতি মাসেই সে 800 করে উত্তোলন করে, যেমন প্রতি মাসে আবার সে 1,000 টাকা করে উত্তোলন করে। তার মানে আরও 12 মাসে 1,000 টাকা করে উত্তোলন করবে, 12,000 টাকা। প্রথমে সে 800 টাকা করে উত্তোলন করলো 12 মাস, তাহলে কত? 9,600 টাকা। তাহলে সে 9,600 টাকা প্রতি মাসের শুরুতে উত্তোলন করে। আবার প্রতি মাসের মাঝামাঝি 1,000 টাকা করে উত্তোলন করে, তার মানে হচ্ছে 12 মাসে 12,000 টাকা। তাহলে সে প্রতি মাসের মাঝামাঝি আরও 12,000 টাকা উত্তোলন করে। তারপর বলছে প্রতি মাসের শেষে 600 টাকা করে উত্তোলন করে। তাহলে প্রতি মাসেই যদি আরও 600 টাকা করে উত্তোলন করে, তাহলে আরও 6-12-72, মানে 7,200 টাকা। তার মানে আরও 7,200 টাকা সে উত্তোলন করে। অর্থাৎ দেখো, প্রতি মাসে সে কয়টি উত্তোলন করছে? 3টি উত্তোলন করছে। প্রতি মাসের 1 তারিখে সে উত্তোলন করছে 800 টাকা করে, প্রতি মাসের 15 তারিখে সে উত্তোলন করছে 1,000 টাকা করে, প্রতি মাসের শেষে সে উত্তোলন করছে 600 টাকা করে। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি প্রতি মাসে সে মোট কত টাকা করে উত্তোলন করে, তাহলে তুমি বলে দিতে পারবে 800 প্লাস 1,000 প্লাস হচ্ছে 600, তাহলে 2,400 টাকা। তাহলে সে প্রতি মাসে উত্তোলন করছে মোট 2,400 টাকা। তাহলে প্রতি মাসে সে যদি 2,400 টাকা উত্তোলন করে, তাহলে সে 12 মাসে কত টাকা উত্তোলন করবে? তাহলে 2,400-কে আমি যদি 12 দিয়ে গুণ দেই, তাহলে বের হবে 28,800 টাকা। তাহলে এই 28,800 টাকা কি তার মোট উত্তোলনের পরিমাণ? তাহলে এখানে বিষয়টা হচ্ছে যে সরাসরি আমাদের বলা থাকতে পারতো যে জনাব সুধীর সাহা সারা বছরে 28,800 টাকা উত্তোলন করেন। ওটা এইভাবে না বলে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আমাদেরকে কনফিউজড করার জন্য বলেছে। কিন্তু এটার সমাধান করা আসলে খুব কঠিন কিছু না, যদি আমরা তার কথাটি বা বাক্যটি পড়ে বুঝতে পারি যে উনি আসলে কি বোঝাতে চাচ্ছেন। তাহলে আমি দেখলাম যে এখানে এই যে প্রতি মাসেই 3টি ধাপে উত্তোলন করা হচ্ছে, সেই 3টি ধাপের টোটাল অ্যামাউন্ট হচ্ছে 2,400 টাকা। তাহলে
প্রতি মাসেই সে যদি 2,400 টাকা করে উত্তোলন করে, তাহলে সেটিকে আমি যদি 12 দিয়ে গুণ দিই, তাহলে কি হবে, আমার 12 মাসের টাকা যেটি 28,800 টাকা সেটি বের হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখলাম যে মোট উত্তোলনের পরিমাণ হচ্ছে 28,800 টাকা। এখানে আসলে আরেকটি বিষয়, তোমাকে এই যে উত্তোলনের যে ব্যাপারটি যেটি বলা হচ্ছে 800 টাকা করে, তারপর হচ্ছে তোমার মানে বছরের প্রতি মাসের শুরুতে, মাঝামাঝি এবং শেষে, এটি বলার পেছনে উত্তোলনের পরিমাণ বের করতে পারার যে ব্যাপারটি সেটি মুখ্য নয়। কারণ উত্তোলনের পরিমাণটি এটি যে কেউ চাইলে এখান থেকে সহজেই বের করে ফেলতে পারবে। কিন্তু এই জিনিসটি, এই উদ্দীপকে এই তথ্যটি দেওয়ার পেছনে মূল যে কারণটি, সেটি হচ্ছে উত্তোলনের সুদের ক্ষেত্রে। অর্থাৎ তোমাকে এই অঙ্কেই যে কোনো একটি জায়গায় হয়তো বা বলবে উত্তোলনের সুদ নির্ণয় করতে। উত্তোলনের সুদ তো আমাদের অবশ্যই, যদি সমন্বয়ে বলা থাকে যে উত্তোলনের সুদ নির্ণয় করো বা উত্তোলনের উপর এত % হারে সুদ ধার্য করতে হবে, তখনই আমাদের এখানে আরেকটু জ্ঞানের তোমার বিস্তার ঘটাতে হবে। অর্থাৎ এই যে বলছে যে প্রতি মাসের শুরুতে 800, সেই ক্ষেত্রে উত্তোলনের সুদের যে ব্যাপারটি সেটি একরকমভাবে হবে। প্রতি মাসের মাঝামাঝি যে 1,000 টাকা উত্তোলন করে সেটির ক্ষেত্রে একরকম নিয়ম প্রযোজ্য হবে। আবার প্রতি মাসের শেষে যেটি করে সেটির ক্ষেত্রে আরেকটা নিয়ম প্রযোজ্য হবে। সেই বিষয়টি, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা শুধুমাত্র একতরফা দাখিলা পদ্ধতির ক্ষেত্রে নয়, এটি দুতরফা দাখিলা পদ্ধতির ক্ষেত্রেও সেম একই বিষয় আসবে। এটা অংশীদারদের মূলধন হিসাবের অংশীদারি যে কারবার আমাদের, সেই অঙ্কের ক্ষেত্রেও খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তারপর তোমার দুতরফা দাখিলা পদ্ধতিতে আমরা যখন আর্থিক বিবরণী করব, সেখানেও এই বিষয়টি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বিষয়টি এখানে আসবে। তো এই কারণে এই জিনিসটি আমরা একটু জেনে নিব। এখানে আমি বলছি, তারপর তোমাদেরকে প্রয়োজনে আমি আবার বিস্তারিত আর একটু দেখাবো। এখানে যে কথাটি বলা আছে যে প্রতি মাসের শুরুতে উত্তোলন করে, আমি আগেই বলে দিচ্ছি যে এখানে অন্যান্য তথ্যাবলীর মধ্যে বলা ছিল যে উত্তোলনের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে। তাহলে উত্তোলনের উপর যে 10% হারে সুদ ধার্য করতে হবে, তোমার এখানে মোট উত্তোলনের পরিমাণ কিন্তু 28,800 টাকা। এখন এই 28,800-র উপর যদি তুমি সরাসরি 10% করো, তাহলে যেই সুদটা নির্ণয় হবে, যেই সুদটা বের হবে, সেটা কি অ্যাকচুয়ালি উত্তোলনের সুদ হলো? না, হলো না। এই জন্য হলো না, কারণ যখন তুমি 28,800 টাকার উপর 10% সরাসরি প্রয়োগ করবে, তখন উত্তোলনের যে সুদটা বের হবে, সে পার্সেন্টেজটা প্রয়োগ করলেই যে সুদটা বের হয় সেটা হয় 1 বছরের। কিন্তু এখানে আসলে দেখো, যে উত্তোলনটি করা হয়েছিল, সেই উত্তোলনটি কিন্তু এক একটি উত্তোলন এক এক সময় করা হয়েছে। ফর এক্সাম্পল, যে প্রতি মাসের শুরুতে সে উত্তোলন করেছে কত টাকা করে? 800 টাকা করে। তাহলে প্রতি মাসের শুরুতে যদি সে উত্তোলন করে থাকে 800 টাকা করে, তাহলে প্রথম যে জানুয়ারি মাসের 1 তারিখে সে 800 টাকা উত্তোলন করেছে, এর উপর এই 800 টাকা তার কাছে কতদিন থাকবে? পুরো 1 বছর থাকবে। আমি আবার বলছি, জানুয়ারির 1 তারিখে যে 800 টাকা তিনি উত্তোলন করেছেন, সেটি তার কাছে উক্ত বছরের সম্পূর্ণ সময় থাকবে, ডিসেম্বর 31 পর্যন্ত। তার মানে কি 12 মাসই থাকলো নাকি? তাহলে যদি 12 মাসই থাকে, তাহলে সেটির উপর তার সুদ কত মাসের হওয়া উচিত? 12 মাসের। দ্বিতীয় মাসে অর্থাৎ ফেব্রুয়ারির 1 তারিখে যে 800 টাকা সে উত্তোলন করেছে, সেটি কি জানুয়ারিতে সে করেছিল? মানে জানুয়ারির 800 টাকার উপর তো আমরা সুদ বললামই যে 12 মাসেরই হবে, কিন্তু ফেব্রুয়ারির 1 তারিখে যে 800 টাকা সে উত্তোলন করলো, সেটি কি তার কাছে 12 মাস থাকবে না 11 মাস থাকবে? 11 মাস থাকবে। তাহলে সেটির উপর কত মাসের সুদ ধরা উচিত? 11 মাসের। ঠিক একইভাবে মার্চে যে উত্তোলনটা সে করবে, দুঃখিত, মার্চে যে উত্তোলনটি করবে, সেটি তার কাছে থাকবে 10 মাস। সেই টাকাটি তার কাছে থাকবে 10 মাস। তাহলে সেটির উপর কত মাসের সুদ ধরা উচিত? 10 মাসের। এখন
আমরা একটি অঙ্ক করতে গেলে যদি ওই একটি উত্তোলনের 800 টাকা, এর উপর যদি আমরা প্রথমে 12 মাসের, তারপর 11 মাসের, তারপর 10 মাসের, তারপর 9 মাসের, এইভাবে করে করে ডিসেম্বরের 1 তারিখে যেটি করবে সেটি 1 মাসের, এতগুলো কাজ করে যদি আমরা সুদ নির্ণয় করতে যাই, তাহলে তো শুধু এই একটি অঙ্ক না, সমস্ত অঙ্কের সময় এই এক সুদ নির্ণয় করতে করতেই চলে যাবে, তখন আমাদের রেজাল্ট হবে 0। তো এই জন্য বলা হয়ে থাকে নর্মালি যে উত্তোলনের এই যে বিভিন্ন সময় যে উত্তোলন করা হয়, এই জন্য এটাকে অ্যাভারেজ করে উত্তোলনের উপর 6 মাসের সুদ ধার্য করতে হয়। তো উত্তোলনের উপর 6 মাসের সুদ ধার্য করতে হয়। তো নর্মালি যখন বলা থাকে যে উনি সারা বছর ধরে উত্তোলন করলো এত টাকা, তখন আমরা উত্তোলনের উপর কিন্তু 6 মাসের সুদ ধরি। এই জন্য 6 মাসের সুদ ধরি, কারণ সারা বছর ধরে উত্তোলন করার মানেই হচ্ছে একটা উত্তোলন হয়তো জানুয়ারিতে করেছে, আবার আরেকটা উত্তোলন হয়তো সে মার্চে করেছে, আরেকটা উত্তোলন হয়তো সে সেপ্টেম্বরে করেছে। তখন আমরা অ্যাভারেজ করে সেটিকে 6 মাসের সুদ ধরে ফেলি, তাহলে সহজেই আমাদের সেই সুদটা নির্ণয় হয়ে যায়। তো এখন এইখানে দেখো আরেকটু জটিলতার ব্যাপার হচ্ছে যে এইখানে যে টোটাল 28,800 টাকা উত্তোলন, তার উপর আমরা 10% করলে 1 বছরের সুদ বের হবে। সেটিকে যদি আমরা 6 মাসের বের করি, অর্ধেক করি, তাহলে 6 মাসের সুদ বের হবে। কিন্তু সেটিও কিন্তু এই উদ্দীপকের এই তথ্যের ক্ষেত্রে সঠিক হবে না। এই জন্য সঠিক হবে না কারণ এখানে যেই উত্তোলনটি প্রতি মাসের শুরুতে করেছে তার উপর আসলে 6 মাসের সুদ হবে না, তার উপর হবে 6.5 মাসের সুদ। আবার যেই উত্তোলনটি প্রতি মাসের মাঝামাঝি করেছে তার উপর হবে 6 মাসের সুদ। আবার যে উত্তোলনটি প্রতি মাসের শেষে করেছে তার উপর হবে 5.5 মাসের সুদ। তাহলে দেখো অনেকে এইভাবে মুখস্থ করে ফেলে, মনে রাখে যে প্রতি মাসের শুরুতে যে উত্তোলন তার উপর আমরা সুদ দিব 6.5 মাসের, অর্থাৎ এই যে 800 টাকা, 800 টাকা করে যে উত্তোলন করেছে, তখন আমরা এটিকে আর 12 মাস বানাবো না, আমরা এই এই 800 টাকার সুদ নির্ণয়ের সময় এভাবে লিখব 800 ইন্টু 10% ইন্টু হচ্ছে 6.5 মাস, অর্থাৎ এই যে 800 এটি কয় মাসের, এই উত্তোলনের টাকাটা অ্যামাউন্টটা কয় মাসের, এটা কি 12 মাসের না 1 মাসের? 1 মাসের। তাহলে 1 মাসের অ্যামাউন্টের উপর যদি 10% করি তাহলে কি 12 মাসের বের হবে না 1 মাসেরই বের হবে? 1 মাসেরই বের হলো। এখন এর উপর আমরা গুণ দিলাম 6.5 মাস, অর্থাৎ এই অ্যামাউন্টটা উপর সুদ হবে 6.5 মাসের, তাহলে আমরা 6.5 মাসের সুদ এখানে ধার্য করলাম। আচ্ছা, আবার আমরা যখন প্রতি মাসের মাঝামাঝি যে 1,000 টাকা সেটির উপর সুদ নির্ণয় করব, তখন আমরা লিখব 1000 ইন্টু 10%। আমি বলেছি যে প্রতি মাসের শুরুতে যদি উত্তোলন করে 6.5 মাসের সুদ হবে, প্রতি মাসের মাঝামাঝি যদি করে তাহলে 6 মাসের সুদ হবে, তখন সেটিকে গুণ দিব 6 দিয়ে। আবার প্রতি মাসের শেষে যদি করে, যেমন শেষে এখানে করেছিল 600 টাকা করে উত্তোলন, সেই 600কে আমরা 10% করব এবং সেটিকে গুণ দিব 5.5 মাস দিয়ে। 5.5 মাস, অর্থাৎ শুরুতে যদি করে তাহলে 6.5 মাসের সুদ, মাঝামাঝি যদি উত্তোলন করে তাহলে 6 মাসের সুদ, প্রতি মাসের শেষে যদি উত্তোলন করে তাহলে 5.5 মাসের সুদ। এভাবে আমরা সুদটা নির্ণয় করব। এখন এই বিষয়টা আসলে আমরা কিভাবে করলাম, এই যে 6.5 মাস, এই যে 6 মাস বা 5.5 মাস, এটা আমরা অনেকেই মুখস্থ করে ফেলি, কিন্তু আসলে এটা কিভাবে হলো এই কৌতূহলটা আমাদের অনেকের মধ্যে জাগলেও আমরা সেটিকে আর প্রকাশ করি না বা সেটির বহিঃপ্রকাশ ঘটাই না। আমরা হয়তো বা ধরে নেই এটা হয়তো নিয়মে বলা আছে এই জন্যই এমন, কিন্তু প্রত্যেকটা নিয়মের পেছনেও তো একটা কারণ থাকবে। আমি এই কথাটাই একটু আগে বলছিলাম তোমাদেরকে, যে যাই শিখবে যদি মনে করো সেটি তুমি বুঝে শিখতে পারোনি, তাহলে অবশ্যই সেটি বুঝে নিতে হবে, এবং না বোঝার মতো কিছু নেই।
প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা ফর্মুলার পিছনে অবশ্যই একটি যুক্তিসঙ্গত ব্যাখ্যা থাকতে হবে, একটি কারণ থাকতে হবে। দেখো আমি একটু বলে দিচ্ছি ব্যাপারটি। আমাদের বছরের প্রতি মাসের শুরুতে যে উত্তোলন, এটার ক্ষেত্রে আমরা যেই নিয়মের মাধ্যমে 6.5 মাস পাই সেই নিয়মটা আমি বলে দিচ্ছি। নিয়মটা হচ্ছে প্রতি মাসের শুরুতে যে উত্তোলনটা করা হয় সেটা একজন স্বত্বাধিকারীর কাছে সর্বোচ্চ কতদিন থাকে, সর্বোচ্চ থাকে কতদিন। তাহলে প্রতি মাসের শুরুতে যে উত্তোলনটা করা হয়, দেখো খেয়াল করে, জানুয়ারির 1 তারিখ, তাহলে সে জানুয়ারির 1 তারিখে যে উত্তোলনটা করবে সেটি ডিসেম্বর 1 তারিখ আরেকটি করবে, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এভাবে সে সর্বোচ্চ কত, সর্বোচ্চ সময় কত মাস পর্যন্ত থাকে তার কাছে? 12 মাস। তাহলে ওইখানে আমরা লিখি 12, সর্বোচ্চ থাকে 12 মাস। সর্বোচ্চ সময় প্লাস হচ্ছে সর্বনিম্ন সময়, যে সর্বনিম্ন কত সময় তার হাতে ওই টাকাটা থাকে। যেমন 800 টাকা প্রতি মাসের শুরুতে করে, তাহলে সে প্রথম উত্তোলনটা করছে জানুয়ারির 1, শেষ উত্তোলনটা কবে করছে? ডিসেম্বরের 1। তাহলে লাস্ট যে অ্যামাউন্টটা সে উত্তোলন করলো ওই বছরের, সেটা ডিসেম্বরের 1 তারিখ। তাহলে সর্বনিম্ন কত সময় ওই অ্যামাউন্টটা থাকবে তার কাছে? 1 মাস, কারণ ডিসেম্বরের 1 থেকে 31 পর্যন্ত গেলে সময় শেষ। তাহলে সর্বোচ্চ থাকছে, প্রথম যে উত্তোলনটা করছে সেটা সর্বোচ্চ থাকছে 12 মাস, শেষ যে উত্তোলনটা করছে ডিসেম্বরের 1 তারিখে সেটা থাকছে 1 মাস। তাহলে সর্বোচ্চ প্লাস হচ্ছে সর্বনিম্ন 1, সর্বোচ্চ 12, সর্বনিম্ন হচ্ছে 1, ভাগ হচ্ছে 2। তাহলে দেখো 12 আর 1 কত? 13, 13কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি বের হবে? 6.5 বের হবে না? এই হচ্ছে 6.5 মাসের সুদ, যদি প্রতি মাসের শুরুতে উত্তোলন করা হয়। আবার দেখো প্রতি মাসের মাঝামাঝি যখন উত্তোলন করা হয়, প্রতি মাসের মাঝামাঝি উত্তোলন করলে প্রথম উত্তোলনটা সর্বোচ্চ কত সময় থাকে তার কাছে? তাহলে প্রথম উত্তোলনটা সে করে কবে? জানুয়ারির 15 তারিখে। তাহলে জানুয়ারির 15 তারিখে যে উত্তোলনটা করে সেটা তার কাছে কি 11.5 মাস থাকছে না? কারণ জানুয়ারির 1 থেকে 15 তারিখের মধ্যে তো তার কাছে এই টাকাটা থাকছে না, সে উত্তোলনটা করলো জানুয়ারির 15 তারিখে। তাহলে জানুয়ারি মাসের 15 দিন আর বাকি 11 মাস, তাহলে সর্বোচ্চ কত সময় থাকছে? 11.5 মাস। তাহলে 11.5, সর্বোচ্চ থাকছে 11.5 মাস। সর্বনিম্ন কত থাকছে? লাস্ট উত্তোলনটা সে করছে যখন মাঝামাঝি, সেটি হচ্ছে ডিসেম্বরের 15। তাহলে ডিসেম্বর 15 থেকে 31, 15 দিন, তার মানে হাফ মাস। তাহলে প্লাস হচ্ছে হাফ, তাহলে 11.5 আর হাফ কত হচ্ছে? 12। তাহলে 12কে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে কত হয়? 6। তার মানে প্রতি মাসের মাঝামাঝি যে উত্তোলনটা করছে আমি বলেছি সেটির উপর 6 মাসের সুদ ধার্য করতে হবে। আবার দেখো প্রতি মাসের শেষে, তাহলে প্রতি মাসের শেষে যেটি করছে উত্তোলন সেটি সর্বোচ্চ কতদিন থাকবে? প্রতি মাসের শেষে মানে জানুয়ারির 31 তারিখে করছে, তাহলে জানুয়ারি মাস তো সেই টাকাটা তার কাছে থাকবে না, বাকি 11 মাস থাকবে। তাহলে সর্বোচ্চ থাকছে কত? 11। আবার সর্বনিম্ন কত? লাস্ট উত্তোলনটা কবে করছে? ডিসেম্বরের 31 তারিখ, তার মানে সেটা 0, সর্বনিম্ন 0 সময় থাকবে, তাহলে 0। 11কে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে কত বের হবে? 5.5। তার মানে ওই যে আমি বললাম যে যদি প্রতি মাসের শেষে উত্তোলন করে তাহলে কি হবে? 5.5 মাসের সুদ হবে। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই আবার তোমরা প্রয়োজনে রিভাইজ করবে, আবার দেখবে, এটা তোমাদের অনেক ক্ষেত্রেই কাজে লাগবে এবং খুবই গুরুত্বপূর্ণ। আমি যতটুকু সম্ভব ডিটেলস তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করলাম। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমি আমার সাথে যোগাযোগ করবে, আমি প্রয়োজনে আবারও সেটি ক্লিয়ার করে দেব, বুঝিয়ে বলবো। দেখো আমি বলছিলাম যে অন্যান্য যে তথ্যাবলীগুলো আমরা একটু আগে উত্তোলনের মাত্র একটা তথ্য দেখলাম, এখানে আরও কিছু তথ্য আছে। তিনি তার ব্যক্তিগত মোটরসাইকেল
1,00,000 টাকায় বিক্রয় করে উক্ত অর্থের 5/2 অংশ দিয়ে ব্যবসায়ের জন্য লোহার সিন্দুক ক্রয় করেন। ওই যে আমি একটু আগে বলছিলাম যে প্রারম্ভিক বা সমাপনী মূলধন নির্ণয়ের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে, উদ্দীপকটা খুব ভালোভাবে পড়ে দেখতে হবে সেখানে কোনো নতুন সম্পত্তি ক্রয় করা হয়েছে কিনা। তাহলে তোমরা বলো, এই যে একটি লোহার সিন্দুক ক্রয়ের কথা এখানে বলা আছে, তাহলে বছরের শেষে গিয়ে একটি সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে না এখানে? বছরের শেষে তাহলে একটি সম্পত্তি কি হবে? সেই সমাপনী সম্পদ হিসেবে যুক্ত হবে। এখানে লোহার যে সিন্দুকটা ক্রয় করা হয়েছে, আগে দেখো অ্যামাউন্টটা কত হয় এবং কিভাবে বলেছে কথাটা। তিনি তার ব্যক্তিগত মোটরসাইকেল 1,00,000 টাকায় বিক্রয় করে, কে? মালিক তার ব্যক্তিগত মোটরসাইকেল বিক্রি করেছেন কত টাকায়? 1,00,000 টাকায়। আচ্ছা, 1,00,000 টাকায় বিক্রি করে উক্ত অর্থের 5/2 অংশ, তাহলে 1,00,000 টাকার 5/2 অংশ মানে হচ্ছে 40,000 টাকা। তাহলে সে 1,00,000 টাকায় তার ব্যক্তিগত মোটরসাইকেল বিক্রি করেছে, কিন্তু সেখান থেকে কত টাকা দিয়ে প্রতিষ্ঠানের জন্য একটি লোহার সিন্দুক ক্রয় করেছে? 40,000 টাকা। তাহলে এখানে দুটি বিষয়, একটি হচ্ছে লোহার সিন্দুক, যেটিকে আমরা এখানে অফিস সরঞ্জাম হিসেবে ধরেছি, অফিস সরঞ্জাম বৃদ্ধি পেয়েছে। তাহলে অফিস সরঞ্জাম আমার আগে আমি দেখেছিলাম যে 15,000 টাকা ছিল শুরুতে, কিন্তু শেষে কিছু বলা ছিল না। তো আমি বলেছিলাম স্থায়ী সম্পদ হিসাবে শুরুতে যদি 15,000 বলা থাকে, শেষে কিছু বলা না থাকলেও কি লিখতে হবে? 15,000 লিখতে হবে। তাহলে আমরা জানি যে সেখানে 15,000 টাকা সমাপনী সম্পদ ছিল। যখন লোহার সিন্দুক ক্রয় করলো আরও 40,000 টাকার, তাহলে এই 40,000 টাকার অফিস সরঞ্জাম বেড়ে গেল না? তাহলে সমাপনী সম্পত্তিতে অফিস সরঞ্জাম কি 15,000 টাকাই থাকবে, না এই 40,000ও তার সাথে যোগ হবে? অবশ্যই এই 40,000 যোগ হবে। তার মানে অফিস সরঞ্জাম প্রারম্ভিক থাকবে 15,000, সমাপনীতে থাকবে 55,000। ওই 15,000 প্লাস হচ্ছে আরও নতুন 40,000, তাহলে 55,000 হবে অফিস সরঞ্জাম বছরের শেষে সমাপনী সম্পদ হিসাবে। পাশাপাশি দেখো, এই অফিস সরঞ্জামটা যে আমরা কিনলাম এখানে, সেটা কোত্থেকে কিনলাম? আমরা প্রতিষ্ঠানের টাকা দিয়ে কি ক্রয় করা হয়েছে, না মালিকের ব্যক্তিগত মোটরসাইকেল বিক্রি করে? মালিকের ব্যক্তিগত মোটরসাইকেল বিক্রি করে। তাহলে একদিকে যে এখানে সম্পত্তি বৃদ্ধি পেল, আমরা সম্পদ পাশে লিখব, পাশাপাশি এই টাকাটা যেহেতু মালিক দিয়েছে, এটিকে আমরা কি বলবো? এটিকে আমরা বলবো অতিরিক্ত মূলধন। এটিকে আমরা কি বলবো? অতিরিক্ত মূলধন। তাহলে এটি অতিরিক্ত মূলধনের পাশেও যাবে। তারপর দেখো, ক্যাশ বাক্স হতে 2,000 টাকা চুরি হিসাবভুক্ত হয়নি। আচ্ছা, ক্যাশ বাক্স থেকে 2,000 টাকা চুরি হিসাবভুক্ত হয়নি, তার মানে কি? এটি আমাদের জন্য একটি বিবিধ ক্ষতি। এটি আমাদের জন্য একটি ক্ষতি। তাহলে এই ক্ষতি আমরা কোথায় লিখব? আমি আসছি আলোচনা এখনই। বেতন বকেয়া 3,000, বকেয়া বেতন, এটি কোথায় যেতে পারে? প্রাপ্য হিসাবের মধ্যে 5,000 টাকার প্রত্যাখ্যাত চেক রয়েছে, যার অর্ধেক আদায়যোগ্য নয়। প্রাপ্য হিসাব যেটি ছিল আমাদের, বছরের শেষে 20,000 টাকা ছিল, তার মধ্যে 5,000 টাকার একটা প্রত্যাখ্যাত চেক অন্তর্ভুক্ত আছে, যার অর্ধেক আদায়যোগ্য নয়। তাহলে শুরুতেই যেই কথাটা দেখো, এখানে কিন্তু কথাগুলো খুব ঘুরিয়ে পেঁচিয়ে বলা হচ্ছে যে 5,000 টাকার একটি প্রাপ্য হিসাবের চেক, এটা প্রত্যাখ্যাত হয়েছে, এটা প্রাপ্য হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত আছে, যার অর্ধেক আদায়যোগ্য নয়। তাহলে আদায়যোগ্য নয় অর্থাৎ ওই 5,000-এর অর্ধেক 2,500, এইটা যে অনাদায়ী, এইটুকু কিন্তু আমরা স্পষ্ট বুঝে গেলাম যে ওই 5,000 টাকা প্রাপ্য হিসাবের যে চেকটি ছিল তার মধ্যে অর্ধেক আদায়যোগ্য নয়। তাহলে এখানে অনাদায়ী পাওনা, এটি একটি আইটেম। এটি কোথায়? 2,500 টাকা। কোথায় নিব আমরা সেটি পরে আমরা আলোচনা করছি। তারপর বলেছে যে অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 10% কুরিন সঞ্চিতি। অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 10% কুরিন সঞ্চিতি। এই যে অবশিষ্ট প্রাপ্য হিসাব, তাহলে আমার বছর শেষে প্রাপ্য হিসাব ছিল 20,000 টাকা। সেই 20,000 টাকার মধ্যে আমরা দেখলাম 2,500 টাকা আদায়যোগ্য নয়, থাকলো কত? 17,500 টাকা। তাহলে এই অবশিষ্ট প্রাপ্য হিসাব হচ্ছে 17,500 টাকা। তার উপর 10% কুরিন সঞ্চিতি, তাহলে 17,500 10% করলে হবে 1,750 টাকা। তাহলে সেই 1,750 টাকা হচ্ছে কুরিন সঞ্চিতি ও 2% বাট্টা সঞ্চিতি। তাহলে 2% যে বাট্টা সঞ্চিতি, সেই 2% বাট্টা সঞ্চিতি যদি আমরা করি, সেই 17,500-র উপর 2% বাট্টা সঞ্চিতি করলে আমাদের সেখানে আসবে
টাকা। তাহলে সেই 315 টাকা হবে প্রাপ্য হিসাবে পাট্টা সঞ্চিতি। অফিস সরঞ্জামের উপর 10% অবচয় ধরতে হবে। তাহলে অফিস সরঞ্জাম আমার কত ছিল? শুরুতে ছিল 15,000, পরবর্তীতে আমরা একটা লোহার সিন্দুক ক্রয় করেছি কত দিয়ে? 40,000। এখন বলো তো, এই দুটি অফিস সরঞ্জামই কি বছরের শুরু থেকে আমাদের কাছে ছিল? না। 15,000 টাকার যে অফিস সরঞ্জাম সেটি ছিল বছরের শুরু থেকে, কিন্তু 40,000 টাকার যে লোহার সিন্দুক সেটি কিন্তু পরবর্তীতে ক্রয় করা হয়েছে। তার মানেই হচ্ছে যে এখানে যখন আমরা 10% অবচয় ধার্য করব, তখন অবশ্যই দুটি অফিস সরঞ্জামের উপরে কিন্তু 12 মাসের অবচয় ধার্য করা যাবে না। বছরের শুরুতে যেটি ছিল 15,000 টাকা, সেটির উপর আমরা 10% হারে 12 মাসের অবচয় ধার্য করব। কিন্তু পরবর্তীতে যে 40,000 টাকা আমরা অফিস সরঞ্জাম ক্রয় করেছি, তার উপর আমরা 10% হারে 6 মাসের অবচয় ধার্য করব। আশা করি কথাটি বুঝতে পেরেছ। উত্তোলনের উপর 10% সুদ ধার্য করতে হবে। ওই যে কথাটি আগে আমরা বলে ফেলেছি, এটি যে উত্তোলনের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে। তাহলে 10% করব ঠিকই, কিন্তু সেটা কিন্তু টোটাল উত্তোলনের পরিমাণের উপর সরাসরি 10% করলে হবে না। ওই 800 টাকা করে যে উত্তোলন করেছে তার উপর 6.5 মাসের 10% করে 6.5 মাসের, 1,000 টাকা করে যে উত্তোলন করেছে তার উপর 10% হারে 6 মাসের, 600 টাকা করে যে উত্তোলন করেছে তার উপর 10% হারে 5.5 মাসের, এই টোটাল তিনটা মিলে যেটা হবে সেটাই উত্তোলনের সুদ। এখন দেখো, আমি শেষ করে ফেলবো, আমাদের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে, এখানে যে অন্যান্য তথ্যাবলীগুলো আছে বা সমন্বয়গুলো আছে, খেয়াল রাখবা, মনে রাখবা যে প্রারম্ভিক বা সমাপনী মূলধন নির্ণয়ে কিন্তু এখান থেকে শুধুমাত্র ওই যে একটা সম্পত্তি আমরা ক্রয় করেছি সেটাই গেল, বাকি কোনো আইটেমে কিন্তু সেই মূলধন নির্ণয়ের ক্ষেত্রে যাচ্ছে না। সেটা মাথায় রাখবা, তাহলে তোমাদের জন্য কাজটি করতে সহজ হবে। তাহলে এই যে কাজগুলো, এখানে যে সমন্বয়গুলো দেওয়া আছে, এই সমন্বয়গুলোর সবগুলোই আসবে কোথায়? লাভ লোকসান বিবরণীতে। সবগুলোই আসবে কোথায়? লাভ লোকসান বিবরণীতে, এবং যাবে বৈষয়িক বিবরণীতে। কথাটা বুঝতে পেরেছ আশা করি। আমরা সহজে বললাম যে এখানে যে সমন্বয়গুলো থাকবে সবগুলাই লাভ লোকসান বিবরণীতে একবার যাবে, আরেকবার যাবে বৈষয়িক বিবরণীতে। এখন দেখো, খেয়াল করো, তোমরা ওই যে ফর্মুলাটা আমি ম্যাজিক ফর্মুলা শিখিয়েছি, সেই ম্যাজিক ফর্মুলার উপর ভিত্তি করে তুমি খুব সহজেই প্রত্যেকটা আইটেম কোথায় কোথায় যাবে বলে দিতে পারবে। ফর এক্সাম্পল, শুরুতেই আমরা যে অন্যান্য তথ্যাবলীতে কি পেয়েছিলাম? উত্তোলন কত টাকা? 28,800। বলো উত্তোলন কোথায় যাবে? প্রচুর অতিরিক্ত মূলধন দেখে সমাপনী উত্তোলন করতে আসে, তার মানে উত্তোলন যাবে সমাপনী মূলধনের পাশে। তাহলে আমরা সমাপনী মূলধন লিখে তার নিচে লিখব উত্তোলন 28,800। ক্লিয়ার? তারপর বলেছিল কি, এই যে এখানে বলেছে যে তিনি তার ব্যক্তিগত মোটরসাইকেল 1 লক্ষ টাকায় বিক্রয় করে উক্ত অর্থের 5/2 অংশ দিয়ে, তার মানে মালিক 1 লক্ষ টাকার মোটরসাইকেল বিক্রি করে তার থেকে 40,000 টাকা দিয়ে একটি লোহার সিন্দুক ক্রয় করেছে কারবারের জন্য। আমি বলেছি এখানে কি কি আছে? একটি হচ্ছে অতিরিক্ত মূলধন, আরেকটি হচ্ছে কি? একটি অফিস সরঞ্জাম। তাহলে এই যে অতিরিক্ত মূলধন কোথায় যাবে? প্রচুর অতিরিক্ত মূলধন দেখে। তাহলে প্রচুর অতিরিক্ত মূলধন, তার মানে প্রারম্ভিক মূলধনের সাথেই অতিরিক্ত মূলধন যাবে। তাহলে এখানে যে 40,000 টাকা, সেটা প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন নামে যোগ হবে। আর লোহার সিন্দুক যেটি ক্রয় করেছি আমরা, এটি সম্পদ, বৈষয়িক বিবরণীতে আমরা সম্পদ পাশে এই 40,000 টাকা দেখাবো। তারপর দেখো, ক্যাশ বাক্স হতে 2,000 টাকা চুরি। তাহলে ক্যাশ বাক্স থেকে যদি 2,000 টাকা চুরি হয়, এটি আমাদের জন্য কি একটা ক্ষতি? ব্যয় বা ক্ষতি, ব্যয় বা খরচ বা ক্ষতি। তাহলে এই ব্যয় বা খরচ বা ক্ষতি কোথায় যায়? প্রচুর অতিরিক্ত মূলধন দেখে, তার মানে কি ওই যে খরচ দেখে, দায় এবং খরচ কোথায় যায়? প্রারম্ভিক মূলধনের পাশে। তার মানে এখানে যে বিবিধ ক্ষতি নামে 2,000 টাকা প্রারম্ভিক মূলধনের পাশে যাবে। আবার এই 2,000 টাকা যে চুরি হয়েছে ক্যাশ বাক্স থেকে, তাহলে এটি কি আমার নগদ তহবিলের পরিমাণকে কমিয়ে দিবে না? তাহলে আমি যখন বৈষয়িক বিবরণী করব, তখন আমি নগদ তহবিল থেকে 2,000 টাকা কমিয়ে দেব। বেতন বকেয়া 3,000 টাকা। দেখো, বেতন বকেয়া মানে কি? বকেয়া বেতন বা বকেয়া খরচ। বলো বকেয়া খরচ কি?
বকেয়া খরচ হচ্ছে দায়। তাহলে দায় কোথায় যায়? প্রচুর অতিরিক্ত মূলধন দেখে ওই যে দায় এবং খরচ প্রারম্ভিক মূলধনের পাশে যায়। তাহলে এই বকেয়া খরচটা যাবে প্রারম্ভিক মূলধনের পাশে। এবং যেহেতু এটি একটি দায় বকেয়া খরচ, পরবর্তীতে বৈষয়িক বিবরণী করার সময় আমরা দায় পাশে ডেকে নেব। প্রাপ্য হিসাবের মধ্যে 5,000 টাকার প্রত্যাখ্যাত চেক রয়েছে যার অর্ধেক আদায়যোগ্য নয়, তার মানে 2,500 টাকা অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা কি? ব্যয় বা খরচ বা ক্ষতি, যে দেনাদারের যে অংশটুকু আদায় করা সম্ভব নয়। তাহলে এই যে অনাদায়ী পাওনা, এটি ব্যয় বা খরচ, তাহলে কোথায় যাবে? প্রচুর অতিরিক্ত মূলধন দেখে, তার মানে প্রারম্ভিক মূলধনের পাশেই যাবে অনাদায়ী পাওনা। তারপর আমরা বলেছিলাম এখানে যে অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 10% কুঋণ সঞ্চিতি। তাহলে কুঋণ সঞ্চিতি যখন প্রাপ্য হিসাবের উপর কুঋণ সঞ্চিতি করা হবে, তখন সঞ্চিতি, এই যে কুঋণ সঞ্চিতি, সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট বলা হয়, আমরা দুতরফা দাখিলা পদ্ধতিতে শিখেছি। সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, পাওনা বাট্টা সঞ্চিতি ছাড়া। তাহলে সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট কেন আসলে? কারণ সকল প্রকার সঞ্চিতি হচ্ছে দায়। তাহলে এখানে কুঋণ সঞ্চিতি যেটি, এটিও আমাদের জন্য একটি দায়। তাহলে এখন বলো এই দায়টা কোথায় যাবে? তাহলে এই যে 10% 1750 টাকা আমরা যে বের করলাম, সেটি দায় মানে দেখে, প্রচুর অতিরিক্ত মূলধন দেখে, তার মানে প্রারম্ভিক মূলধনের পাশেই যাবে। বাট্টা সঞ্চিতি এটিও একটি দায়, তাহলে এটিও যাবে সেই প্রারম্ভিক মূলধনের পাশেই। পরবর্তীতে আমরা কি করব? বৈষয়িক বিবরণীতে যখন প্রাপ্য হিসাব লিখব, আমার প্রাপ্য হিসাব ছিল কত টাকা? 20,000 টাকা। সেখান থেকে অনাদায়ী হয়ে গেছে কত? 2,500 মাইনাস করব। সেখান থেকে আমি কুঋণ সঞ্চিতি ধার্য করেছি কত? 1750 মাইনাস করব। বাট্টা সঞ্চিতি ধরেছি কত? 315 টাকা, সেটিকেও মাইনাস করব। তাহলে আমার অ্যাকচুয়াল যে প্রাপ্য হিসাব সেটি বের হয়ে যাবে। তারপর অফিস সরঞ্জামের উপর 10% অবচয়। তাহলে অফিস সরঞ্জামের অবচয়, এটি কি একটি ব্যয় বা খরচ? তাহলে প্রচুর অতিরিক্ত মূলধন দেখে, তার মানে এটি প্রারম্ভিক মূলধনের পাশেই যাবে, খরচ। আর অফিস সরঞ্জামের উপর যে 10% অবচয় আমরা নির্ণয় করব, আমি কিন্তু বলেছি লক্ষ্য রাখতে হবে, সেখানে দুটি অফিস সরঞ্জাম ছিল, একটি বছরের শুরুতে 15,000, পরবর্তীতে 40,000 টাকা। তাহলে শুরুতে যেটি ছিল সেটির উপর 12 মাসের সুদ হবে, পরবর্তীতে যেটি 40,000 টাকা সেটির উপর 6 মাসের সুদ ধার্য করব। ওই দুটি মিলে আমরা অফিস সরঞ্জামের অবচয় যেটি খরচ হিসাবে প্রারম্ভিক মূলধনের পাশে দেখাবো। আবার বৈষয়িক বিবরণী করার সময় তখন আমরা অফিস সরঞ্জাম নামে যে 55,000 টাকা, সেখান থেকে অবচয় যে পরিমাণটা বের হবে সেটিকে মাইনাস করে দেব। উত্তোলনের উপর সুদ, তাহলে উত্তোলনের সুদ এটি কি? আয়। উত্তোলনের সুদটা হচ্ছে আয়। কোথায় যাবে? সমাপনী উত্তোলন করতে আসে, ওই যে আয় এবং সম্পদটা সমাপনী মূলধনের পাশে যায়, তাহলে উত্তোলনের সুদটা যাবে সেই সমাপনী মূলধনের পাশে। তো আশা করি খুব বেশি কঠিন না বিষয়টা, এবং যখন তুমি আমার ম্যাজিক ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করবে তখন তোমার কাছে বিষয়টা আরও বেশি সহজ হয়ে যাবে। দেখো আমরা মাত্র যে আলোচনাটা করলাম, সেই আলোচনার প্রেক্ষিতে আমরা একটু দেখে নিই যে আসলে কাজটা আমরা ঠিকঠাক মতো করতে পেরেছি কিনা। আমি বলেছিলাম দেখো সমাপনী মূলধন যাবে, সমাপনী মূলধনের সাথে কি এসেছে? উত্তোলন। এই যে দেখো 28,800 টাকা তার বছরে উত্তোলন। উত্তোলনের সুদ কোথায় এসেছে? সমাপনী মূলধনের পাশে। এই যে তিনটা উত্তোলনের সুদ মিলে এটা হয়েছে। প্রারম্ভিক মূলধন ছিল 77,000 টাকা, তার সাথে কি যোগ হয়েছে? অতিরিক্ত মূলধন 40,000, ওই যে সিন্ধু ক্রয়ের যে টাকাটা, অতিরিক্ত মূলধন মালিক যেটা ব্যক্তিগত মোটরসাইকেল বিক্রি করে নিয়ে এসেছে। 2,000 টাকা দেখো ক্যাশ বাক্স থেকে চুরি হয়েছে, বিবিধ ক্ষতি বলছিলাম, যেটা একটা খরচ যেহেতু, তাহলে প্রারম্ভিক মূলধনের পাশে যাবে দেখে। বকেয়া বেতন দায় দেখে, তার মানে দায়, এটা প্রারম্ভিক মূলধনের পাশে যাবে। অনাদায়ী পাওনাও একটা খরচ বা ব্যয় আমাদের, এটাও প্রারম্ভিক মূলধনের পাশে যাবে। কুঋণ সঞ্চিতি বলেছি এটা দায়, তাহলে দেখে এটাও যাবে এই পাশে। প্রাপ্য হিসাবের বাট্টা সঞ্চিতি এটাও দায়, এই 315 টাকা, এটাও এই পাশে এসেছে। অফিস সরঞ্জামের অবচয় খরচ, তাহলে দেখে খরচ প্রারম্ভিক মূলধনের পাশে এসেছে। ইজারা সম্পত্তির অবলোপন এটাও আমাদের জন্য খরচ, এটাও এই পাশে এসেছে। টোটাল করলে এখানে সমাপনী মূলধন পাশে টোটাল বের হয়েছে 1,77,750 টাকা। আর এই পাশে যে অ্যামাউন্টটা আসে সেখান থেকে, এইটা থেকে আমরা যদি এই প্রারম্ভিক মূলধন এবং তার সাথে যে আইটেমগুলো সেগুলো মাইনাস করি, তাহলে আমার হাতে থাকে 42,685, যেটা কিনা আমার নিট লাভ। তাহলে এইভাবে আমরা
খুব সহজেই একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ লোকসান বিবরণীটা তৈরি করে ফেলতে পারি। আমি এখানে শুধুমাত্র লাভ লোকসান বিবরণীটাই তোমাদেরকে দেখালাম। আমি শুরু থেকেই বলছি বৈষয়িক বিবরণী শুধুমাত্র সম্পদ এবং দায় লিখতে হয়, সম্পদ থেকে যদি কোনো অবচয় থাকে বাদ দিতে হবে, এগুলো আমরা জানি আগে থেকেই, এটা কঠিন কিছু না। বা সেখানে দুতরফা দাখিলা পদ্ধতির যে নিয়ম সেই নিয়মটাই প্রযোজ্য, ওই জন্য ওইখানে আমাদের কোনো কনফিউশন নেই, আমরা সেটা নিয়ে বেশি একটা মাথা ঘামাইনি, কারণ ওইটা আমরা জানি বা বুঝি দুতরফা দাখিলা পদ্ধতির মতোই। কিন্তু প্রবলেমের যে জায়গাটা লাভ লোকসান বিবরণী, এইটাই আমরা কি করলাম এখানে আবারও হাইলাইটস করলাম, তোমাদের কাছে উপস্থাপন করে দেখালাম একটি উদ্দীপকের আলোকে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের যে আলোচনা সে আলোচনা থেকে আমরা একতরফা দাখিলা পদ্ধতির যে অঙ্ক সেটি সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা লাভ করেছি। সবার আসলে ওই আন্তরিকতা বা চেষ্টা, মেধা হয়তোবা সমান থাকে না, কিন্তু আমরা যদি একটু চেষ্টা করি, আমরা যদি চাই আমাদের ভবিষ্যৎটাকে সুন্দর করতে, তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের যার যার জায়গা থেকে সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে নিজের ডেভেলপ করার জন্য, নিজেকে উন্নত করার জন্য। আমি পারি না এমন কিছু আসলে নেই, আমি চেষ্টা করলে সবই পারি, এই ধারণা, এই বিশ্বাসটা নিজের মধ্যে রাখতে হবে। যখন তুমি এই কথাটা বারবার বলবে, আই ক্যান, আমি পারি, তখন তুমি খুব সহজেই সেই কাজটা করে ফেলতে পারবে। তোমার সেই নিজের উপর যে বিশ্বাস, আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসটাই তখন তোমাকে সাফল্যের শিখরে পৌঁছে দিবে। তো আমরা আজকে আর আলোচনা দীর্ঘায়িত না করি, যতটুকু আলোচনা করেছি সেইটুকুর যদি সুষ্ঠু প্রয়োগ করতে পারো, তাহলে একতরফা দাখিলা পদ্ধতির অঙ্ক তোমাদের কাছে কখনোই জটিল মনে হবে না। তারপরও আমরা পরবর্তীতে হয়তো অন্য কোনো অধ্যায় আলোচনা করব, কিন্তু এই অঙ্কটি তোমাদের একটি বাড়ির কাজ থাকবে, তোমরা একটি অঙ্ক করবে হাতে কলমে, করার পর যদি কারো কোনো প্রবলেম থাকে, কারো যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, অথবা আমার মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো, আমার ব্যক্তিগত পার্সোনাল যে ফেসবুক সেখানেও তোমরা নক করতে পারো। আবার নিজেরা আলোচনা করেও সেটা সমাধান নিয়ে নিতে পারো। গ্রুপ স্টাডি সেটা একটা গুরুত্বপূর্ণ অংশ লাইফে। আসলে আমি খুবই ইফেক্টিভ, একজন শিক্ষকের কাছ থেকে শেখার চাইতেও একজন বন্ধুর কাছ থেকে শেখা কিন্তু অনেক বেশি সহজ। সেখানে অনেক দ্বিধা কম থাকে, বিব্রত হওয়ার সুযোগ অনেক কম থাকে, ভয় কম থাকে। তোমরা চেষ্টা করবে নিজেরা আলোচনা করার, নিজেদের প্রবলেমগুলো নিয়ে যখন বসবে বা আলোচনা করবে, তখন দেখবে যে কারো না কারো কাছ থেকে সমাধান বের হয়ে আসবে। তারপরেও আমরা শিক্ষকরা সবসময় তোমাদের সাহায্যে এগিয়ে থাকবো। আমরা সবসময় প্রত্যাশা করব তোমরা যে কোনো সমস্যা নিয়ে আমাদের কাছে আসবে, আমরা তোমাদের সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। আমরা চাই তোমরা একটি সুন্দর রেজাল্ট করো, একটি ভালো রেজাল্ট করো, যা কিনা তোমাদের ভবিষ্যতের জন্য অগ্রণী ভূমিকা পালন করে, তোমাদের সকল স্বপ্ন পূরণে একটি পথ প্রদর্শক হয়। তো সেই জন্য সুস্থ থাকতে হবে, সুন্দর থাকতে হবে, পড়াশোনা করতে হবে, বই থেকে দূরে সরে যাওয়া যাবে না। আমি বলেছি সারাদিন বই নিয়ে বসে থাকার দরকার পড়ে না, কিন্তু যতটুকু সময় তোমার পড়াশোনার মধ্যে তুমি দিবে ততটুকু যেন আন্তরিকতার সাথে দাও, এবং প্রতিদিনই যেন তোমার এই বইয়ের সাথে দেখা সাক্ষাৎটা হয়, সেইটুকু যদি নিশ্চিত করতে পারো, তাহলে তোমরা অবশ্যই সবাই লক্ষ্য অর্জন করতে পারবে, কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবে। তাতে আমরা নিজেরা শিক্ষকরাও গর্বিত হব, আমাদের কলেজ গর্বিত হবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থাকো।